তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে আরএইচ ফ্যাক্টর। ওকে, কারা কারা নতুন ক্লাস করছে আজকে আমরা প্রথম? কতদিন করনি আমার ক্লাস? আমি প্রথম করছি। হ্যাঁ, তো যারা যারা করনি তাদের তাদের জন্য আমি নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি তোমাদের লাইফ সায়েন্সের টিচার, আমার নাম হচ্ছে প্রতিম প্রামাণিক। আমি এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়ি। তো তোমাদের লাইফ সায়েন্স পড়াই আমি। ওকে, আমরা এখন সংবহনতন্ত্র পড়ছি। সংবহনতন্ত্র এটা হচ্ছে ক্লাস নম্বর 4। 3টা ক্লাস অলরেডি পড়ানো হয়ে গেছে আমাদের, আপলোড করা আছে ইউটিউবে। যারা এটা দেখবে তারা দেখে নেবেন প্লিজ। তাহলে আরএস ফ্যাক্টরটা কি? ওকে, তাহলে আরএস ফ্যাক্টরটা কি আমাদের? যেরকম আমাদের এবিও সিস্টেম ছিল ব্লাড গ্রুপে, সেরকম একটা আরএস ফ্যাক্টর একটা সিস্টেম। তাহলে এবিও ব্লাড গ্রুপে আমরা যেরকম দেখেছিলাম কি অবস্থা করলো এবিও ব্লাড গ্রুপটা, ল্যান্ডস্টেনার কার্ল। হ্যাঁ, কার্ল ল্যান্ডস্টেনার। সেরকম এখানে হচ্ছে আমাদের আরএস ফ্যাক্টরটা হচ্ছে আমরা ল্যান্ডস্টেনার আর উইনার নামে একজন লিখে আছে, ঠিক আছে? লিখে নাও সবাই। তাহলে ল্যান্ডস্টেনার লিখে দেবো, ঠিক আছে? এবং উইনার কত সালে? 1940 সালে। আরএস ফ্যাক্টর আবিষ্কার স্যার ফ্যাক্টরের আগে কি লিখেছেন? 1940 সালে। আরএইচ ফ্যাক্টর, ফ্যাক্টর আর এইচ, আর ছোট হাতের এইচ আবিষ্কার করেন। আচ্ছা, আর এইচ ফ্যাক্টরটা কোথা থেকে, আর এইচ কথাটার নামটা কোথা থেকে এসেছে জানো? আর এইচ যে বলছি আমরা, সে আর এইচ নামটা কোথা থেকে এসেছে? রেসাস নামক একটা বানরের থেকে। হ্যাঁ, রেসার নামটা বানান থেকে। তাহলে ওটা লিখে নাও। তাহলে আর এইচটা কি বলো? আর এইচ ফ্যাক্টরটা আসলে কি লিখে নাও একটু। আর এইচ ফ্যাক্টরটা আসলে কি? সেটা হচ্ছে রেসাস নামক একটা বানর আছে। যদি যদি ফুল যদি বিজ্ঞানসম্মত নাম লিখতে যাও রেসাস বানরটা, তাহলে আর এইচ ই এস ইউ এস, রেসাস। আর প্রজাতি হচ্ছে ম্যাকাও, এম এ সি এ কিউ ইউ ই। এটা হচ্ছে বাঁদরটার তাহলে রেসাস বানরের লোহিত রক্তকণিকায়, তাহলে বলো লোহিত রক্তকণিকায় কি ছিল? অ্যাগ্লুটিনোজেন ছিল না অ্যাগ্লুটিনিন ছিল? অ্যাগ্লুটিনোজেন। রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত এক প্রকারের অ্যাগ্লুটিনোজেন। লেখাটা একটু বড় করুন। ও, বুঝতে পেরেছি।
তাহলে আমাদের আরএসটা আসলে কি বলো? আরএসটা হচ্ছে আমাদের রেসাস নামক এক প্রকার বাঁদর আছে। সেই বানরের হচ্ছে লোহিত রক্তকণিকায় অবস্থিত একটা অ্যাগ্লুটিনেশন হচ্ছে রেসাস। এবার আরএস, ঠিক আছে? তো যেরকম বানরের লোহিত রক্তকণিকায় এই অ্যাগ্লুটিনেশনটা আছে, তো বিজ্ঞানীরা টেস্ট করে দেখেছে যে মানুষের লোহিত রক্তকণিকাতেও এর অস্তিত্ব আছে, ঠিক আছে? এই যে আরএস ফ্যাক্টরটা। স্যার, বলছি আমি তো একটু দেরি করে জয়েন হলাম। আগে যেটুকু করিয়েছেন একটু দেখান, স্ক্রিনশট মারবো। এটুকুই করেছি, জাস্ট এটুকু, ঠিক আছে? তাহলে যে লিখো, মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও। তাহলে যে লিখো আমরা যে এই যে আরএস ফ্যাক্টরটা দেখলাম, আরএস ফ্যাক্টরটা আমাদের মানুষের লোহিত রক্তকণিকাতেও দেখা যায়। যেরকম মানুষের লোহিত রক্তকণিকায় কি কি অ্যাগ্লুটিনেশন ছিল বলো? আগে পড়েছি এবিও তন্ত্রতে কি কি অ্যাগ্লুটিনেশন পড়েছিলাম? এ, বি, এইসব ছিল, তাই না? এ এ থাকতে পারে বা বি থাকতে পারে বা এ আর বি উভয়ই থাকতে পারে বা কোনোটাই থাকতে পারে না, তাই না? এইসব পড়েছি আমরা, এটা আমরা কোন তন্ত্রতে পড়েছি? আমার এবিও তন্ত্রতে। আর সেই আরএইচ ফ্যাক্টর পড়তে গিয়ে দেখলাম যে আমাদের লোহিত রক্তকণিকাতে আরএইচ অ্যান্টিজেনটাও অ্যাগ্লুটিনেশনটাও দেখা যায়, ঠিক আছে? তো লিখে নাও, ভারতীয় ভারতীয়দের প্রায় 95% লোকের লোহিত রক্তকণিকায় ভারতের প্রায় 95% লোকের লোহিত রক্তকণিকায় এই অ্যাগ্লুটিনেশন থাকে। তাহলে বলো, বাকি 5% কি থাকে না? তাহলে 95% যে থাকে তাদের কি বলবো? আরএস পজিটিভ বলবো না আরএস নেগেটিভ বলবো? আরএইচ পজিটিভ। আরএস পজিটিভ। তাহলে তাহলে আমাদের আমাদের দেশে নিশ্চয়ই পজিটিভের সংখ্যা অনেক বেশি, নেগেটিভ তো অনেক রেয়ার, তাই না? বলো সবাই। পজিটিভ রক্ত নেগেটিভ বেশি। রিয়া। হ্যাঁ, পজিটিভ রক্ত অবশ্যই বেশি নেগেটিভ থেকে। তাহলে ভারতীয়দের মধ্যে প্রায় 95% লোকের লোহিত রক্তকণিকায় এই এক এর বর্তমান। মনে থাকবে স্যার? যদি আরএইচ অ্যান্টিজেন করানো হয় বা আরএইচ অ্যাগ্লুটিনেশন যেটা করানো হয়, সেই আরএইচ অ্যাগ্লুটিনেশনটা হচ্ছে 3 জোড়ার হয়, ঠিক আছে? তিন রকম হতে পারে। এগুলো তোমাদের লাগে না, জাস্ট লিখে নাও, মনে রাখার জন্য। এত হাই লেভেলে লাগে না তোমার দিকে কোশ্চেন হবে। তো মোটামুটি 3 জোড়া থাকে, প্রধানত 3 জোড়া। 3 জোড়া কি কি বলো? সি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি। আরেকটা কি বলো? ক্যাপিটাল ই আর কটা হলো তাহলে বলো? ছোট হলো? ছটা। হ্যাঁ, ছটা। এটা 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 ক্যাপিটাল স্মল, কিন্তু সি একটা বড় হাতের সি, ছোট হাতের সি। তাহলে প্রধানত 3 জোড়া বা 6টা থাকে আর এস ফ্যাক্টর। তাহলে আমরাও এই 6টার মতো মেইনলি কোনটা পড়ি? কোন কোন এটা বেশি পড়ি বলো? কোন অ্যাগ্লুটিনেশনটা বেশি পড়ি? ডি। ডিটা, এটা। ডি। হুম, মানে ক্যাপিটাল ডিটা পড়ি, স্মল ডিটা পড়ি না, ঠিক আছে? তাহলে এখানে যদি লিখতে চাও তাহলে লিখে নাও, তাহলে যদি আরএইচ পজিটিভ কোন একটা লোকই থাকে বলি, মানে কারো ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে কি বলি বলো ওটাতে? ডি অ্যাগ্লুটিনেশন উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। উপস্থিত। উপস্থিত।
একটু নিচেই নামান, ওটা কি ফ্যাক্টর লেখা আছে আরএইচ ফ্যাক্টর, যেখানে যা লেখা আছে সব আরএইচ ফ্যাক্টরের উপর। আর এইচ, আর আর এইচ নেগেটিভ যদি থাকে, আর এইচ নেগেটিভ মানে সরি নেগেটিভ ব্লাড গ্রুপে যদি কোনো রোগী থাকে, তাহলে সেটাতে ডি অ্যাগ্লোমেরুলেশন উপস্থিত হবে না অনুপস্থিত হবে? অনুপস্থিতি। অনুপস্থিত। উপস্থিত থাকবে না। হুম। সবসময় ডি অ্যাগ্লোমেরুলেশন দিয়ে ভাবা হয় আমাদের আমাদের লেভেলে, আমাদের তোমাদের লেভেলে বাকিগুলো লাগে না। সবসময় মনে করি পজিটিভ যদি থাকে তাহলে ডিটা উপস্থিত থাকবে, আর যদি নেগেটিভ থাকে ডিটা অনুপস্থিত থাকবে। তাহলে ডি অ্যাগ্লোমেরুলেশন অনুপস্থিত। ওকে, বুঝে গেছো এবার? এটা গেল তো আরএইচ এর কথা। এবার তোমরা বলো কারোর বডিতে ধরো আরএইচ পজিটিভ আছে, এবার তার বডিতে আরএইচ নেগেটিভ এর রক্ত দিয়ে দেওয়া হলো, তার সে সেরকম এটা কি হবে বলো? হ্যাঁ, মানে যেমন দুধে পড়লে ছানা কাটা মতো হয়ে যায়, তেমন ওই রক্তটা কেটে যাবে। তাহলে ছানা কাটা হলে কি হয় বলো? রক্তটা কি হয়? তাহলে কি হয়? জমাট বাঁধবে না বলো? তাহলে রক্তটা সেক্ষেত্রে কি হয় বলো? জমাট বেঁধে যাবে। কেন জমাট বাঁধবে বলো? দেখো, আমাদের বডিতে আরএইচ যেগুলো পড়লাম, বা আমরা এ বি তন্ত্র যে এ পড়লাম, কারোর বডিতে এ রক্ত আছে, আর সে তার বডিতে আমরা বি রক্ত দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে হবেটা কি বলো? এটা কি আসলে ছিল বলো? এ অ্যাগ্লুটিনেশন ছিল তো, হ্যাঁ, এ অ্যাগ্লুটিনেশন ছিল। এবার এ অ্যাগ্লুটিনেশন এর জন্য তার বডিতে কি অ্যান্টিবডি আছে মনে আছে সবার? কি আছে? কি অ্যান্টিবডি ছিল? দুটো থাকবে অ্যান্টিবি। অ্যান্টি বি, অ্যান্টি বি। তাহলে অ্যান্টি বি যদি লেখা থাকে, তাহলে অ্যান্টি বি কথাটা মানে কি? বি এর বিরোধী হবে না বি এর জন্য বি এর হেল্প করবে বলো? এবার বুঝতে পারলে কেন অ্যান্টি বি লেখা হয়? অ্যান্টি বি যদি লেখা থাকে, তাহলে তোমরা বলো অ্যান্টি বি কথার মানে কি? বি কে হেল্প করবে না বি কে বি এর বিরোধী করবে, বি এর বিরোধ করবে? অ্যান্টি বি, অ্যান্টি বি লেখা আছে কোথাও? অ্যান্টি কথাটার মানে কি? কারোর সাথে বিরোধ করে। বিরোধ করবে। বিরোধ করে। হ্যাঁ, তাহলে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে ওখানে। এবার অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে, তো এবার যদি ওখানে বিটাকে আমরা ভরে দিই, তাহলে বি যদি আমরা ওখানে রক্ত দিয়ে দিই কারণ এর বডিতে, তাহলে তার বডিতে কি হবে বলো? সেই ইসের প্রভাব মানে কি হবে বলো? অ্যান্টিবডি তৈরি হবে তো। সেক্ষেত্রে কি হবে হ্যাঁ। বলো? আমাদের বডিতে সেই বাইরের রক্ত যেটা দিয়েছে ওটা কি কি হিসাবে ট্রিট হবে বলো? সেটাকে আমাদের মনে হবে যে ওটা ভাবছি যে একটা রোগ জীবাণু ঢুকে গেছে আমাদের বডিতে। বডিটা কি করে বলো? সেটাকে ধ্বংস করার চেষ্টা করবে। সেক্ষেত্রে রক্তটা কি হবে বলো? রক্তটা বাইরে থেকে যেটা দেওয়া হবে সেটা কি হবে? জমাট বেঁধে যাবে। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে কি হয় বলো? সেক্ষেত্রে রক্তটা জমাট বাড়তে সৃষ্টি করে দেয়। সেম টু সেম যেরকম এবি এর এক্ষেত্রে বললাম, আরো কি বলা যেতে পারে বলো? আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে তো বলা যেতে পারে, তাই না? কারণ ওটাও তো একটা অ্যাগ্লুটিনেশনই, আরএইচ তো একটা অ্যাগ্লুটিনেশনই, বললাম না? তাহলে আরএইচ, এবার তোমরা বলো আরএইচ ফ্যাক্টর। স্যার কতটা হলো একবার দেখান। এটুকু, ঠিক আছে স্যার। হ্যাঁ এটুকু। তাহলে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কি বলবো আমরা বলো? যদি ধরো কোনো একটা পজিটিভ আরএইচ এর রুগী আছে, পজিটিভ আরএইচ এর ব্যক্তি আছে, তার দিয়ে আমরা আরএইচ নেগেটিভ রক্ত দিয়ে দিলাম, মানে বুঝতে পারলে? মানে একটা পজিটিভ গ্রুপের রোগী আছে, তার বডিতে আমরা নেগেটিভ গ্রুপের রক্ত দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে কি হবে? যে আমাদের
বডিতে কি হবে বলো, আর অ্যান্টি আরএস থাকবে তো, বলতো ভাই। এটা কি বললাম, অ্যান্টি বি অ্যান্টি এ পড়েছিলাম না একটু। তো তার বডিতে যদি আরএইচ অ্যান্টিজেন থাকে, তো তার প্লাজমাতে এই আরএইচ অ্যান্টিজেনটা কোথায় থাকবে বলো, লোহিত রক্ত কণিকায় থাকবে, মনে আছে তোমার? হ্যাঁ অ্যাগ্লুটিনোজেন গুলো কোথায় থাকে, লোহিত রক্ত কণিকায় থাকে তো। অ্যান্টি আরএইচ গুলো কোথায় থাকবে তাহলে বলো, বলো মনে আছে তোমার? অ্যান্টি আরএইচ গুলো, অ্যান্টি আরএইচ বা এগুলো কোথায় ছিল, সব প্লাজমাতে ছিল তো, আগে পড়েছিলাম মনে আছে? এই যে হ্যাঁ স্যার। এগুলো অ্যান্টিবডি গুলো কোথায় ছিল, আমাদের অ্যাগ্লুটিন প্লাজমাতে অবস্থিত ছিল তো, অ্যাগ্লুটিনিন গুলো অ্যান্টি অ্যান্টি এগুলো এগুলো সব প্লাজমাতে ছিল। তো সেরকম এখানে অ্যান্টি আরএসটা কোথায় থাকবে বলো, প্লাজমাতে থাকবে, তাই না? তো অ্যান্টি আরএসটা প্লাজমাতে থাকবে। তো এবার বডিতে যদি আরএইচ পজিটিভ দেওয়া হয়, মানে আরএইচ পজিটিভ যদি থাকে আর বাইরে থেকে যদি আরএইচ নেগেটিভ দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, অ্যান্টি আরএইচ পদার্থ তৈরি হবে বডিতে। তো অ্যান্টি আরএইচ পদার্থ তৈরি হওয়ার ফলে কি হবে বলো, এখানে যদি বারবার যদি সেই অ্যান্টি আরএইচ একবার হলো, একবার বডিতে অ্যান্টিবডি তৈরি করার ফলে একবার হয়তো আমরা ঠিকঠাক ভাবে বেঁচে যেতে পারি বা কিছু হয়ে যেতে, মানে হয়তো অতটা প্রয়োজনই হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি আবার সেই একই ভুলটা করা হয়, মানে যদি আবার যে রক্তটা করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো, সেক্ষেত্রে আমাদের বডিতে অলরেডি আরএইচ অ্যান্টিবডি প্রবেশ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, যখন অ্যান্টি নেক্সট যখন বডিতে যখন ব্লাডটা আসবে আমাদের, তখন কি হবে বলো, আমাদের বডি কি মনে আছে, আমরা টিকার কনসেপ্টটা মনে আছে, টিকার কনসেপ্টটা, টিকা টিকাতে হ্যাঁ কি স্যার। করেছিলাম মনে আছে, যে একবার বডিতে আমরা অ্যান্টিজেন ঢুকিয়েছিলাম, অ্যান্টিজেন ঢুকিয়েছিলাম। সেক্ষেত্রে প্রথমে থেকে কি বডিতে কি হলো বলো, আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, তাই না? বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে যদি সেকেন্ড বার যদি সেই অ্যান্টিজেনটা ঢুকে, তাহলে কি করে বলো, আমাদের বডিটা সেই রোগের বিরুদ্ধে কি করে, প্রতিরোধ থেকেই গড়া আছে। তো সেখানে কি করতে পারবে, লড়াই করতে পারবে, তাই না? সেম টু সেম এখানে কনসেপ্ট হচ্ছে আমাদের আরএইচ এর। প্রথমবার যখন আরএইচ দেওয়া হলো, তাহলে বডিতে অ্যান্টিবডি তৈরি হলো, সেখানে কি হলো বলো, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হলো, তাই না? যদি সেকেন্ড বার যদি আবার সেই এটা দেওয়া হয়, রক্তটা বা সেই আরএসটা আবার দেওয়া হয়, তাহলে সেখানে কি হবে বলো, আমাদের বডিতে অলরেডি তো অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো এখানে অ্যান্টিবডিটা কি করে বলো, সেই আরএসটাকে আমাদের কি করে বলো, একটা রোগের জীবাণু যেরকম অ্যান্টিজেন অ্যান্টিবডিকে ধ্বংস করে, অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে, সেরকম অ্যান্টি আরএসটা কি করে বলো, আরএসটাকে ধ্বংস করবে না? বলো তবে, হ্যাঁ করবো। তাহলে কি হবে বলো, বডিতে আমাদের আরএসটা ধ্বংস হয়ে যাবে, তাহলে বাইরে থেকে যে আরএসটা এসেছিল সেই আরএসটা ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে তাহলে বডিতে বলো, সেক্ষেত্রে বডিতে রক্ত জমা বেঁধে যাবে। বলো আমার কথাটা মানুষ বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে কি হবে বলো, এক্ষেত্রে একটু লিখে নাও কথাটা। এখানে একটা কথা লিখে নাও সবাই। সবাই একটা লাইন লিখে নাও, ঠিক আছে? ধনাত্মক ধনাত্মক আরএক্স কে কোনো ঋণাত্মক আরএক্স সম্পন্ন রোগীর দেহে প্রবেশ করালে, এবার তোমরা বলো, ধনাত্মক আর ঋণাত্মকে তো আমি একবার চান্স পেয়ে যাচ্ছি, যে প্রথমবার অ্যান্টিবডি তৈরি হয়ে থাকছিল না, সেই জন্য আমরা সেকেন্ড বার আমরা করছি। কিন্তু যদি আমরা এর বডিতে ধরো এ একটা কোনো এ ব্লাড গ্রুপের রক্ত আছে, তার বডিতে যদি বি ব্লাড গ্রুপের রক্ত দিয়ে দিই, তাহলে বলো একবার দুবারের গল্প আছে না, প্রথমেই একবার পেশেন্টটা মরে যাবে বলো? একবারেই এমনি মরে মরে যাবে। যাবে। কেন কেন বলো, কারণ অলরেডি তার প্লাজমাতে কি আছে বলো,
এনটিপি অ্যান্টিবডি আছে তো? বলো, বুঝতে পারলে কথাটার মানে? বলো, এ এ ব্লাড গ্রুপের যারা রক্ত আছে তাদের প্লাজমাতে অলরেডি কি আছে বলো? অ্যান্টিবডি আমরা পড়েছিলাম আগে, অ্যান্টিপি অ্যান্টিবডি আছে তো? তো সেক্ষেত্রে প্রথমেই যখন এ বি ঢুকে যাবে বডিতে, তখন কি করবে বলো? বিটা কি করবে? ধ্বংস করে দেবে, তাই না? সেক্ষেত্রে বি ক্ষেত্রে কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে। আর আরএস ব্যান্ড ইসের ক্ষেত্রে কি হবে বলো? ধনাত্মক আরএস কি কোনো ঋণাত্মক আরএস সম্পন্ন রোগীর দেহে প্রবেশ করালে, তাহলে এবার বলো, ধনাত্মককে ঋণাত্মকের মধ্যে ঢুকাচ্ছি, তাহলে ঋণাত্মকের মধ্যে কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন ছিল বলো? না না ভালোভাবে বুঝো ব্যাপারটা। এখানে আরএস পজিটিভ আছে, এখানে আরএস নেগেটিভ আছে। তাহলে আরএস পজিটিভ কার মধ্যে ঢুকাচ্ছি বলো? কোনটাকে কোনটার মধ্যে ঢুকাচ্ছি? আরএস পজিটিভটাকে নেগেটিভের মধ্যে আরএস নেগেটিভের মধ্যে। তাহলে আরএস নেগেটিভের মধ্যে যদি ঢুকায়, তাহলে এক্ষেত্রে কোনো অ্যাগ্লুটিনিজেন এখানের মধ্যে আছে? এখানে কোনো অ্যাগ্লুটিনিজেন আছে? নেই, তাই না? আরএস নেগেটিভে বললাম তো আমরা একটু আগে, মনে আছে? এই যে ডি অ্যাগ্লুটিনিজেন অনুপস্থিত আছে, তাহলে এখানে কোনো অ্যাগ্লুটিনিজেন নেই। তাহলে অ্যাগ্লুটিনিজেন যদি না থাকে, তাহলে তারপরে কি কোনো অ্যান্টি আরএস এরকম কোনো কিছু থাকবে বলো? না না অ্যান্টি আরএস থাকবে না। কিন্তু আমরা কি করছি বলো? বডিতে প্রথমবারে আরএস পজিটিভ রক্ত ঢুকিয়ে দিলাম, আরএস পজিটিভ রক্ত ঢুকিয়ে দিলাম। তাহলে আরএস পজিটিভ রক্ত যদি ঢুকিয়ে দিই বডিতে, তাহলে বডিতে তার বিরুদ্ধে কি তৈরি হবে বলো? অ্যান্টি আরএস তৈরি হবে তো? হবে না? তাহলে অ্যান্টি আরএস তৈরি হয়ে গেল প্রথমবারে। প্রথমবার অ্যান্টি আরএস তৈরি হলো, কিছু হলো না। নেক্সট বার যখন আবার আরএস পজিটিভটা দিলাম, নেক্সট বার যখন আবার আরএস পজিটিভটা দিলাম, এবার বলো, বডিতে প্রথমে তো আরএস অ্যান্টি আরএস ছিল না বলে বেঁচে গেছিল আরএসটা পজিটিভটা। সেকেন্ড বারে যখন আরএস পজিটিভ দিব, তখন তার বডিতে অলরেডি অ্যান্টি আরএস আছে কি নেই বলো? আছে তাহলে তখন যখন আরএস পজিটিভ দিব, তাহলে কি করবো বলো? আরএস পজিটিভ বাঁচবে না আরএস পজিটিভ ধ্বংস করে দিবে? ধ্বংস করে দেবে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? এরকম। তো জমা দেবে। স্নান করে নিয়ে জল দাও, বোতলটা দিয়ে দাও, তাহলে রক্ত তন্ত্র হয়ে যাবে। বলো, কারোর কোনো বুঝতে অসুবিধা? আরএস ফ্যাক্টরে কেমন করে হয় গল্প? আরেকবার বুঝিয়ে দিই। বুঝে দিলাম তো বাবু। দেখো, আরএস নেগেটিভ যদি থাকে, আরএস নেগেটিভের ক্ষেত্রে কি হয় বলো? বডিতে কোনো অ্যাগ্লুটিনিজেন আছে? আমি একটু আগে বললাম, বলো। আরএস নেগেটিভের ক্ষেত্রে বডিতে কোনো অ্যাগ্লুটিনিজেন অনুপস্থিত থাকবে, এই যে ডি অ্যাগ্লুটিনিজেন অনুপস্থিত। তাহলে আরএস নেগেটিভের ক্ষেত্রে বডিতে কোনো অ্যাগ্লুটিনিজেন নেই। তাহলে বডিতে যদি অ্যাগ্লুটিনিজেন না থাকে, তাহলে বডিতে যদি অ্যাগ্লুটিনিজেনই না থাকে, তাহলে বডিতে কোনো অ্যান্টি আরএস থাকবে কি বলো? না না তাহলে বডিতে কোনো অ্যান্টি আরএস থাকবে না। এবার আমরা কি করছি বলো? আরএস নেগেটিভের বডিতে আরএস পজিটিভ ঢুকাচ্ছি, বুঝতে পারছো? আরএস নেগেটিভ একটা বডিতে আরএস পজিটিভ ঢুকাচ্ছি। তাহলে আরএস পজিটিভ যখন প্রথমবার ঢুকাবো, তখন বডিতে কি হবে বলো? আরএস পজিটিভের বিরুদ্ধে কি তৈরি হবে বলো? অ্যান্টি আরএস তৈরি হবে তো? আমাদের বডিতে কি হয় পড়েছিলাম তো স্বাস্থ্য চ্যাপ্টারে, কোন একটা অ্যান্টিজেন ঢুকলে তার তার বিপক্ষে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আরএস পজিটিভ অ্যান্টিজেনটার প্রভাবে বডিতে কি হবে বলো? অ্যান্টি আরএস অ্যান্টিবডি তৈরি হবে, বলো সবাই। হ্যাঁ তাহলে প্রথমবার হলো, প্রথমবারে অ্যান্টি আরএস তৈরি হলো। সেকেন্ড বার আবার সেই আরএস পজিটিভটাকে আবার ঢুকাচ্ছি। সবসময় এটাকে কম্পেয়ার করবো ওই স্বাস্থ্য চ্যাপ্টারে অ্যান্টিজেন অ্যান্টিবডির মতো। তাহলে সেকেন্ড বার যদি ঢুকায় আবার আরএস পজিটিভ, তাহলে বডিতে অলরেডি এবার এবার কি অ্যান্টি আরএস আছে না নেই? প্রথমে ছিল না, এবার আছে কি নেই? তাতে ক্যান্টি আর এবার আছে, কারণ আমাদের বডিতে অলরেডি অ্যান্টি আরএস তৈরি হয়েছে প্রথমবার আক্রমণের ফলে। তো সেকেন্ড বার যখন অ্যান্টি আরএসটা দিব, তাহলে কি হবে বলো? বডিতে কি হবে? তাহলে রক্ত জমাট সেই আরএস বাঁধবে। পজিটিভটাকে ধ্বংস করে দিবে, কারণ বডিতে অ্যান্টি আরএস অলরেডি আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? রক্ত তঞ্চন দেখা যাবে। এরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এর থেকে সহজে ভাবে তোমাদের বোঝানো যায়, এটা অনেক জটিল কনসেপ্ট, আমি সব থেকে সহজে বুঝালাম। তাহলে এবার একটু লিখে নাও। তাহলে ধনাত্মক আরএস কি কোনো ঋণাত্মক আরএস সম্পন্ন রোগীর দেহে প্রবেশ করালে কি হবে বলো তাহলে? তঞ্চন যেন প্রাণের 12 দিনের মাথায় যা বুঝালাম সেটা একটু কথা লিখে দিচ্ছি। রোগীর প্লাজমায় কি তৈরি হবে বলো? রোগীর প্লাজমায় কি তৈরি হবে? অ্যান্টি আরএস তৈরি হবে। অ্যান্টি আরএস তো
আরএইচ বিরোধী পদার্থ, তাহলে অ্যান্টি আরএইচটাকে বাংলাতে আরএইচ বিরোধী পদার্থ বলতে পারি? বলো তো। অ্যান্টি কথাটার মানে তো বিরোধী তো, তাই না? তাহলে আরএইচ বিরোধী পদার্থ বা অ্যান্টি আরএইচ ফ্যাক্টরস। তাহলে আরএইচ বিরোধী পদার্থ বা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর, বা অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টিবডি বলতে পারি? বলো সবাই, আমরা তাই তো বললাম। বলো, বলতে পারি অ্যান্টিবডি? সবাই বুঝতে পারছো ব্যাপারটা? সহজ কিন্তু, ভালো করে বুঝে বুঝে বললে। অ্যান্টিবডির আবির্ভাব ঘটে। তাহলে প্রথমবার দিলাম রক্ত, সেক্ষেত্রে 12 দিনের মাথাতে কি হচ্ছে বলো? আরএইচ বিরোধী পদার্থ বা অ্যান্টিবডির সৃষ্টি হবে। এবার সেকেন্ড বার কি করতে, না? এবার যদি বলি দ্বিতীয়বার রক্তটা দিলাম, তাহলে লিখলাম, এই নিচে নামান। লিখলাম তাদের লিখলাম ঠিক আছে? হচ্ছে কি হ্যাঁ না? স্যার। তাহলে নেক্সট এবার লিখবো কি বলো? প্রথমবার দিলাম অ্যান্টি আরএইচ তৈরি হলো, এবার আমি কি দিব বলো? দ্বিতীয়বার দিব, তো লিখো দ্বিতীয়বার পূর্বোক্ত, মানে যেটা আগে হয়েছে, ঠিক আছে, রোগীর দেহে যদি আবার আমরা আবার আরেক পজিটিভ রক্ত দিয়ে দিই, ধনাত্মক আরএইচ যুক্ত আরবিসি কি হবে? পঞ্চম ঘটবে, বলো সবাই। হ্যাঁ স্যার। দিয়ে না পুঞ্জমিত হয়ে জমাট দেবে। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা এটাতে? না স্যার। তাহলে বলো, আমাদের রক্ত দেওয়ার আগে আমাদের বডিতে জানতে হবে না যে আমাদের বডিতে কোনো এরকম আগে এরকম কোনোদিন ঢুকেছে কিনা? বডিতে যদি আরএস ফ্যাক্টর যদি থেকে যায়, অ্যান্টি আরএস ফ্যাক্টর যদি এরকম কোনো কিছু থেকে যায়, তাহলে যদি রক্ত যদি ভুল ভাল কিছু দিয়ে দেয় রক্ত আগে কোনোদিন, মানে পজিটিভ নেগেটিভ না জেনে যদি রক্ত আগে দিয়ে দেয়, ওরা ভেবেছে যে এ রক্ত আছে তো এ দিয়ে দিলাম, দেখলো না যে এ পজিটিভ নেগেটিভ আছে, সেক্ষেত্রে কি হবে বলো? একবার যদি হয় তাহলে হয়তো বা বেঁচে যাওয়ার চান্স থাকে, কিন্তু সেকেন্ড বারে কি হবে বলো? মারা যাবে তো, তাই না? হ্যাঁ। আমরা আমরা একবারও রিস্ক নিই না, কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একবারের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে মারা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা একবারও রিস্ক নিই না। তো সবসময় ব্লাড গ্রুপ ম্যাচ করাতেই হবে, মানে এ পজিটিভ, মানে এ পজিটিভ রোগীর কাছ থেকে রক্ত নিতে হবে। এখন এ ও ও মানে ওর কি বলি, ওর কাছ থেকে সবাইকে দিতে হবে, তাই না? তো এখন ওটাকেও করা হবে না, সবসময় এ পজিটিভ মানে এ পজিটিভের কাছ থেকে রক্ত নিবে, বুঝতে পারলে? এখন সেটা দেখা হয় মডার্ন কনসেপ্ট অনুযায়ী, কারণ এখন দেখা গেছে আরো অন্যান্য বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা যেতে পারে, যে ধরো তুমি ওর কাছ থেকে নিয়ে নিলে না, কিন্তু পরবর্তীকালে অনেক অনেক কিছু ধরো বডিতে দেখা যেতে পারে, সেক্ষেত্রে দেখা হয় এর মানে এর কাছ থেকে নিচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা? তো বলো বলো বলো। যদি ব্লাড গ্রুপ বি পজিটিভ আছে, তাহলে আরএইচ দিতে হবে তাকে। বুঝতে পারছি না, আমার কথা কেটে কেটে আসছে। স্যার বলছি যে কারো ব্লাড গ্রুপ এ পজিটিভ আছে, তো তাকে যদি ব্লাড গ্রুপ দেওয়া হয় তাহলে এ পজিটিভ আরএইচ প্লাস দিতে হবে। এ পজিটিভ মানে যেটা পজিটিভ কথাটা বলছো না,
যে এ পজিটিভ যেটা বলছো, সেই পজিটিভ কথাটা যেটা আছে না, সেই পজিটিভটা এই পজিটিভটার কথাটা মানে হচ্ছে তার বডিতে আর এস পজিটিভ আছে, বুঝতে আচ্ছা। পারলে? ওটার মধ্যে দূরে দূরে বলা হয়েছে। আর এ নেগেটিভ যখন বলছি তখন মানে কি বলো, কি বলবো এ নেগেটিভ মানে? RH নেগেটিভ। নেগেটিভ। এটা তার দুটো একসঙ্গে বলা হচ্ছে, নেগেটিভ মানে হচ্ছে তারপরে আর এস নেগেটিভ, বুঝতে পারলে? এ বি তন্ত্র আর আর এস তন্ত্রকে একসঙ্গে বলা হয় যখন ব্লাড গ্রুপ বলা হয়, ঠিক আছে? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? আর এস ফ্যাক্টর না স্যার। না স্যার। নেক্সট এবার আমরা একটা সুন্দর একটা দারুণ জিনিস পড়বো, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দারুণ একটা মজার কনসেপ্ট, ঠিক আছে? তাহলে যা পড়লাম না আমরা এখন আর এক্স নেগেটিভ পজিটিভ এর গল্প, একই জিনিস সেম। যদি এটা বুঝতে পারো তো নেক্সট একবারে 90% ওখানে কমপ্লিট হয়ে যাবে। সেম জিনিস এখানে পড়তে হবে। এখানে লিখে রাখতো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি বলো? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার নামটার মধ্যে আমরা নামের মানে বের করার চেষ্টা করি। বলো, এরিথ্রোব্লাস্টোসিস, এরিথ্রোসাইট কাকে বলা হতো? আরবিসি। আরবিসি কে। তাহলে এরিথ্রোসাইট বলা হতো আরবিসি কে। ব্লাস্টোসিস মানে আমরা বলতে পারি ধ্বংস হওয়া। বলো। হ্যাঁ। আর ফিটাসিস, ফিটাসিস কথা মানে কি? ফিটাসিস কথা বলতে গেছে অনেক, ফিটাস থেকে এসেছে তো। ফিটাস কথা মানে কি? ফিটাস ভ্রূণ। ভ্রূণ, ঠিক আছে? ফিটাস কথা মানে হচ্ছে ভ্রূণ। তাহলে তিনটে যদি এখন করে নাও তাহলে কি হবে বলো? যেখানে ভ্রূণের আরবিসির সঙ্গে এখানে গল্প হয়, হ্যাঁ? তো এখানে কি করা হয়? একই জিনিস যেটা আগে পড়লাম সেটারই গল্প পড়বো, একই জিনিস, ওকে? দাঁড়াও এক সেকেন্ড, চার্জ দিয়ে নিবো মোবাইল এটা। আমাদের এমবিএ তন্ত্র আর একটা টাইম নিয়ে বোঝানোর কারণ কিন্তু এটা, যেহেতু লাইনে পরে কোনোদিন ভুল না হয়। আমি তো পরপর পড়ে লিখে ছেড়ে দিতে পারি, তাই না? এত কিছু পড়ানো দরকার আছে কি? তোমরা তো আর এ পড়ছো না, 11 12 পড়ছো না বা 9 10 পড়ছো না, পরীক্ষাতে এত কিছু লিখবে না। আমি তোমাদের বোঝানোর কারণ কি, পরীক্ষাতে যাতে একদম ভুল না হয়। কনসেপ্ট যদি বুঝে যাও তাহলে ভুল হওয়ার চান্স কম, কারণ তুমি পরীক্ষাতে মুখস্থ করলে সেটা ভুলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তোমাদের তোমাদের এত টাইম নিয়ে বোঝানোর কারণটা এটাই। আমি এক লাইন দু লাইন লিখে এর কতটুকু লেখা আছে বলো? এইটুকু লেখা আছে, তিনটা চারটা তো লাইন লিখেছি, তো এটা তুমি পরপর লিখে ছেড়ে দিতে পারি। এতক্ষণ টাইম নিয়ে বোঝানোর কারণ কি আমার? যাতে তোমাদের যাতে একটু অসুবিধা না হয় পরীক্ষাতে, ঠিক আছে? বইয়ে তো লাইন বাই লাইন লেখাই আছে, বইয়ের জিনিসটাকে তো একটু বুঝে করে ভালো করে। নেক্সট লিখো তাহলে। এই তো রাষ্ট্র কি স্যারের হবে ক্লাসের থেকে আপনার ক্লাসটাই বেশি ভালো বুঝি আমি। তাহলে? হ্যাঁ, তোমাদের বোঝার জন্য আমি আছি, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে ঠিক আছে। তো দেখো, আর এস নেগেটিভ আর আর এস পজিটিভ ছিল আগে যেরকম পড়েছিলাম আগেরটাতে। আর এস নেগেটিভ আর এস পজিটিভ, এই যে হ্যাঁ আর স্যার। এস নেগেটিভ, আর এস পজিটিভের বডির থেকে আর এস নেগেটিভের বডিতে রক্ত দিচ্ছিলাম। এক্ষেত্রে কি হয় দেখো, দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট। লিখো, ঠিক আছে? লিখে নাও। তো লিখো, এদিকে লিখো হচ্ছে ফার্স্ট হেডিং দা ফার্স্ট প্রেগনেন্সি বা প্রথম গর্ভাবস্থা। প্রথম গর্ভাবস্থা বা ফার্স্ট প্রেগনেন্সি, এ কথাটার মানে কি বলো সবাই? মানে কোন একটা মায়ের প্রথম বাচ্চা হচ্ছে, বুঝতে পারলে? তার মানে কোন একটা মায়ের প্রথম বাচ্চা হচ্ছে। তো মায়ের তো অনেকবার বাচ্চা হতে পারে, তাই না? তার মধ্যে প্রথমবার বাচ্চা হচ্ছে, প্রথম গর্ভাবস্থা। এইবার বলো,
তাহলে প্রথম গর্ভাবস্থা, তাহলে যদি কোন একটা মা গর্ভবতী হয় তাহলে তার বাড়িতে কি থাকবে বলো? মাও থাকবে আর ভ্রূণও থাকবে তো, বলো ঠিক তো? মাতাও হ্যাঁ থাকবে স্যার। আর এদিকে ভ্রূণও থাকবে। কোন একটা বডিতে মাতাও থাকবে ভ্রূণও থাকবে, তাই না? এইবার কি দেখা গেল? এবার দেখা গেল মাটা হচ্ছে নেগেটিভ রক্ত, মানে আরএইচ নেগেটিভ আছে। কি বললাম বলো? মাটা হচ্ছে আরএইচ নেগেটিভ, আর কোন ক্রমে ভ্রূণটা হয়ে গেল আরএইচ পজিটিভ। বলো খেয়াল হয়ে গেল না? বলো সবাই। মাথাটা হচ্ছে মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ, আর ভ্রূণ যেটা তৈরি হলো সেটা ব্লাড গ্রুপ হয়ে গেল পজিটিভ। হতে তো পারে, বলো হতে পারে না? হ্যাঁ। এইবার কি হবে? এবার তো খেলা হয়ে গেল না? তাহলে আমরা প্রায় কি হয়েছিলাম, নেগেটিভ আর পজিটিভ যদি একসঙ্গে হয়ে যায় তাহলে তো গল্প হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি গল্প হচ্ছে দেখো। তাহলে তোমরা বলো, এখানে যদি মায়ের যদি আরেক নেগেটিভ থাকে তাহলে মায়ের প্লাজমাতে ডি মানে প্লাজমাতে না, লোহিত রক্তকণিকায় ডি অ্যাগ্লুটিনেশন উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত নেই। অনুপস্থিত। অনুপস্থিত। আমি আবার একটু বললাম তো আগে, একটু আগে বললাম না যে আরেক নেগেটিভ মানে কি ডি অ্যাগ্লুটিনেশন অনুপস্থিত। আর এর যদি আরেক পজিটিভ থাকে তাহলে আমরা লিখতে পারি ডি অ্যাগ্লুটিনেশন উপস্থিত। হ্যাঁ। হ্যাঁ স্যার। ডি অ্যাগ্লুটিনেশন উপস্থিত। বলো এটা বুঝে গেলাম। এবার বলো মাতা আর ভ্রূণ পরস্পর পরস্পরের সঙ্গে কি দ্বারা আবদ্ধ থাকে, মানে একটা পরস্পরের যে কানেকশন তাদের মধ্যে কোন জিনিসটা দ্বারা কানেকশন থাকে আমাদের বডিতে? প্লাসেন্টা। প্লাসেন্টা, ভেরি গুড। আমাদের বডিতে মাতা আর ভ্রূণ সবসময় প্লাসেন্টা দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তা প্লাসেন্টার কাজ কি জানো? প্লাসেন্টার অনেক স্যার কাজ করে। খাদ্যবস্তু হ্যাঁ, খাদ্যবস্তু পরিবহন। খাদ্যবস্তু, ভ্রূণকে খাদ্যবস্তু দেওয়া, ভ্রূণ থেকে যেটা রেশন পদার্থ হচ্ছে সেটা না সেটা মানে যে পুষ্টি পুষ্টি। হ্যাঁ পুষ্টি করা, মানে ভ্রূণের পুষ্টি। আর ভ্রূণের যেটা কি হচ্ছে বলো আমাদের, যে ভ্রূণ থেকে যেটা রেশন পদার্থ হচ্ছে সেটাকেও বের করা হচ্ছে প্লাসেন্টার কাজ। তাহলে প্লাসেন্টার অনেক কাজ আছে। এইবার তোমরা বলো, তাহলে বলতে পারি আমরা ব্লাড আমাদের মায়ের সঙ্গে ভ্রূণের রক্ত কানেক্টেড, বলতে পারি কি? বলো কানেক্টেড কি কানেক্টেড না, বলো তো? হ্যাঁ কানেক্টেড। কারণ তারা একে অপরের সঙ্গে প্লাসেন্টার সঙ্গে যুক্ত। তাহলে আমাদের মায়ের সঙ্গে ভ্রূণের বা ভ্রূণের প্লাসেন্টা বা প্লাসেন্টার বাংলাতে কি বলা হয় বলো? অমরা। এইবার বলো, এইবার তোমরা বলো প্লাসেন্টার মাধ্যমে এইখান থেকে এখানে আসতে পারে, বলো সবাই, ডি অ্যাগ্লুটিনেশনটা, বলো তো? বলো তো? হ্যাঁ। সবাই বুঝতে পারলে ব্যাপারটা? দেখো তো আগের মতো গল্প হয়ে গেল না? নেগেটিভের দিয়ে পজিটিভ ঢুকছে। বলো তো করালাম আগেরটা? হ্যাঁ তাহলে এখানেও সেটা হতে পারে। প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের যেটা আরএইচ পজিটিভ মানে ডি অ্যাগ্লুটিনেশন যেটা, সেটা মাতার কাছে আসতে পারে, বলো সবাই? পারে। পারে। তাহলে এখানে বলতে হয় কি হয় বলো? যেটা আমরা লিখলাম সেটাই আমরা একই জিনিস বললাম না, আগেরটা বুঝে গেলে এটা 95% বুঝে যাবে অলরেডি। তো একই জিনিস যেটা উপরে লিখেছি সেটা লিখবো হবে। লিখে নাও। সাধারণত কোন আরএইচ নেগেটিভ মহিলার, এই তো মহিলাটা কি ছিল? আরএইচ নেগেটিভ ছিল তো। তাহলে সাধারণত কোনো আরএইচ নেগেটিভ মাই এটা 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 ই মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এটা লেখা লেখা উচিত না যদিও, আমি লিখে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আরএইচ নেগেটিভ মহিলা, আরএইচ নেগেটিভ মহিলার প্রথম গর্ভস্থ ভ্রূণটি, লিখতে পারি বলো? মনে আছে? ছিল প্রথম গর্ভাবস্থা। তাহলে আমরা লিখতে পারি প্রথম গর্ভস্থ ভ্রূণ। তাহলে প্রথম গর্ভস্থ ভ্রূণটি কি হবে? আরএইচ পজিটিভ না আরএইচ নেগেটিভ? পজিটিভ। পজিটিভ।
আরএস পজিটিভ হলে ভ্রূণ থেকে, ভালো করে শোনো, ভ্রূণ থেকে প্লাসেন্টার মাধ্যমে, ভ্রূণ থেকে প্লাসেন্টার মাধ্যমে মহিলার দেহে ডি অ্যাগ্লুটিনেজের প্রবেশের সম্ভাবনা থাকে। বলো কথাটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? ডি অ্যাগ্লুটিনেজের প্রবেশের সম্ভাবনা থাকে। বলো কথাটা মানে বুঝতে পেরেছো সবাই? এই যে আগে পড়ালাম না, এই যে আরএস, আরএস পজিটিভটা আরএস নেগেটিভ যেহেতু কি ঢুকছে, এটা কি ঢুকবেটা কি জিনিসটা, কোন জিনিসটা ঢুকবে? এই যে এটাতে ঢুকবে, কারণ এর বাড়িতে ডি অ্যাগ্লুটিনেজ নেই, অনুপস্থিত। এর বাড়িতে ডি অ্যাগ্লুটিনেজ উপস্থিত, কারণ আরএস পজিটিভ আর আরএস নেগেটিভটা পরস্পরের সঙ্গে কি দ্বারা যুক্ত? বলো অমরার মাধ্যমে যুক্ত বা প্লাসেন্টার মাধ্যমে যুক্ত। তাহলে ডি অ্যাগ্লুটিনেজ এটা ভ্রূণের থেকে মায়ের দিয়ে আসতে পারে? বলো বুঝার চান্সটা আছে তো? হ্যাঁ স্যার। আমার কথাটা তাহলে মানে কি বুঝতে স্যার পেরেছো? পজিটিভ রক্ত নেগেটিভ কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবে? হ্যাঁ, পজিটিভ রক্ত নেগেটিভ রক্ত যদি সেটা তো পরস্পর আলাদা হয়ে গেল না। মায়ের পেটে যেহেতু একসঙ্গে আছেন মা আর বাচ্চাটা, সেই জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে আলোচনা করছি, একটা আলাদা নাম দেওয়া হয়েছে, তাই না? আর পজিটিভ রক্ত আর নেগেটিভ রক্ত মিশ্রণ, যেটা গল্পটা বললাম, ওটা সবসময় আমাদের নিজের উপর নির্ভর করে। এখানে কি এখানে নিজের ইচ্ছার উপরে হচ্ছে না নিজে নিজে হচ্ছে? বলো নিজে আমরা নিজে 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 হচ্ছে। আমরা এখন অব্দি আমরা কিছু করতে পারবো না, বুঝতে পারলে তো? এই স্টেপটা হলো, এই অবধি আমাদের কোনো হাত হাত নেই। এরপরে যেটা যেটা করাবো সেটাতে আমাদের হাত আছে, সেটা আমি বলে দিবো কেমন করে হাত আছে। তাহলে এইটুকু লাইন বুঝতে পারলে কিনা বলো সবাই? যে আমাদের মাথাটা আরএস নেগেটিভ ছিল আর ভ্রূণটা আরএস পজিটিভ ছিল, তো আরএস পজিটিভ থেকে ডি অ্যাগ্লুটিনেজেনটা মানে দিয়ে ঢুকে যেতে পারে, এই যে, তাহলে সেটা লিখলাম, ডি অ্যাগ্লুটিনেজেন প্রবেশের সম্ভাবনা থাকে। আর প্রবেশের সম্ভাবনা বলেই থাকে, তাহলে ডি অ্যাগ্লুটিনেজেন যদি ঢুকে যায় তাহলে কি হবে বলো? কি হবে বডিতে? অ্যান্টিবডি। বলো ডি এর বিপরীতে কি হবে? অ্যান্টিজেনের অপোজিটে কি তৈরি হবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। তাহলে কোন অ্যান্টিবডি তৈরি হবে? ডি অ্যান্টিবডি বলতে পারি? বলো সবাই। তাহলে মহিলার দেহে ডি অ্যান্টিবডি তৈরি হয়। ডি বা এটাকে আরএচও বলতে পারো, তাই না? যেটা আগে বললাম সেই একই জিনিসই লিখেছি কিন্তু বারবার। তাহলে অ্যান্টিবডি গঠিত হবে। তাহলে বলো মায়ের দেহে কি আগে থেকে ডি অ্যান্টিবডি ছিল, না আমরা এখন রক্তের ডি অ্যাগ্লুটিনেজেন মিশার ফলে তৈরি হলো? বলো সবাই। হ্যাঁ স্যার। মিশার ফলে তৈরি রক্তের হলো, তাই না? কারণ তৈরি ভ্রূণের রক্তটা সঙ্গে সংস্পর্শে এলো, তাহলে ভ্রূণ থেকে ডি অ্যাগ্লুটিনেজেনটা চলে গেল মায়ের দেহে। তো মায়ের দেহে যখন ডি অ্যাগ্লুটিনেজেনটা চলে গেল, তাহলে ডি অ্যাগ্লুটিনেজেনের বিপক্ষে কি তৈরি হলো? বডি তো মায়ের দেহে বলো ডি অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে ডি অ্যান্টিবডি তৈরি হলো। এবার তোমরা বলো এবার কি হবে? এই যে ডি অ্যান্টিবডি আছে না, সেই ডি অ্যান্টিবডিটা আসলে কি টাইপের অ্যান্টিবডি বলো? এই ডি অ্যান্টিবডি যেটা আছে আইজি প্রকৃতির। সেটা হচ্ছে আইজিজি টাইপের হয়, আইজিজি প্রকৃতির হয়। এবার বলো আইজিজি অ্যান্টিবডির সব থেকে বড় বৈশিষ্ট্য কি ছিল? বলো আইজিজি অ্যান্টিবডির মেইন পয়েন্ট কি ছিল, মনে আছে কারণ? মায়ের অ্যান্টিবডি সবচেয়ে বড় প্লাসেন্টা অতিক্রম অ্যান্টিবডি। করতে পারে কোন অ্যান্টিবডি, মনে আছে? ভুলে গেলে? বলো বাচ্চার সঙ্গে প্লাসেন্টা, আমি তোমাকে যেটা প্রশ্ন জিজ্ঞেস করছি ওটা বলো। প্লাসেন্টা অতিক্রম করতে পারে কোন অ্যান্টিবডি? আইজিজি। তাহলে বলো এই যে ডি অ্যান্টিবডিটা হলো সেটা প্লাসেন্টা অতিক্রম করে মায়ের দিয়ে চলে যেতে পারবে? বলো হ্যাঁ তাহলে প্লাসেন্টা অতিক্রম করে মায়ের দিয়ে চলে যেতে পারবে।
তাহলে লিখো তাই অ্যান্টি অ্যান্টিবডিটি প্লাসেন্টা ভেদ করে প্লাসেন্টা ভেদ করতে সক্ষম। লিখতে পারি, কারণ সেটা কি হচ্ছে আইজি টাইপের। কারণ আইজিজি অ্যান্টিবডি যেগুলো ছিল স্বাস্থ্য চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে আইজিজি অ্যান্টিবডি গুলো প্লাসেন্টা ভেদ করতে পারে, তাহলে সেই অ্যান্টি ডি অ্যান্টিবডি যেটা আছে সেটা প্লাসেন্টা ভেদ করতে পারবে, তাই না? বুঝতে হবে তাহলে বলো প্রথম গর্ভাবস্থা কারণ বুঝতে কোনো অসুবিধা বলো তো স্যার সহজ জিনিস হ্যাঁ স্যার। সহজভাবে বুঝালাম, বুঝে গেল? এবার দেখো, এবার সবাই লিখো দ্বিতীয় গর্ভাবস্থা, সেকেন্ড বার বাচ্চা হচ্ছে ওর, ওটা হচ্ছে দ্বিতীয় গর্ভাবস্থা। বলো এবার দ্বিতীয় গর্ভাবস্থাতে কি হবে বলো? তার বডিতে অলরেডি আরএইচ মানে আরএইচ বা অ্যান্টি বা অ্যান্টি আরএইচ তৈরি হয়ে আছে না নেই মায়ের দেহে? আচ্ছা এবার আমরা সেই মা বাবাটা কেয়ারলেস বলতে সেই মা বাবাটা বাচ্চার ব্লাড গ্রুপ টেস্ট করায়নি। বাচ্চার ব্লাড গ্রুপ যদি না টেস্ট করায় তাহলে ও কি বুঝতে পারবে বলো ওর বাচ্চারা নেগেটিভ, ওর বাচ্চারা পজিটিভ আর ওই নেগেটিভ? ধরো ওই জানে যে নিজের আমার ব্লাড গ্রুপ নেগেটিভ, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, মনে আছে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ ছিল, ওই টেস্ট করার নেই যে বাচ্চাটা পজিটিভ না নেগেটিভ আছে, তাহলে বলো ওই কি জানতে পারবে যে আমার বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে কি নেই? বলো সবাই। না স্যার পারবে না, পারবে না। তো সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে যদি দ্বিতীয়বার বাচ্চা হয় তাহলে কি সেম ভুলটা যদি আবার হয় তাহলে কি আর বাঁচবে? বলো প্রথমবারে বেঁচে গেছিল, তাহলে এখানে এখানে মনে আছে আমি যেটা বলেছিলাম প্রথমবারে কি হচ্ছিল, প্রথমবারে কিছু হচ্ছিল না অ্যান্টি আরএস তৈরি হচ্ছিল, কিন্তু সেকেন্ড বারের ক্ষেত্রে কি হচ্ছিল বলো আরএস পজিটিভটা কি করবে? ধ্বংস করে দেবে। ধ্বংস করে দেবে। তাহলে সেম জিনিসটা এখানে আবার লিখবো, তাই না? তাহলে এখানে মাথার উপরে আবার লিখবো মাথা, আর এদিকে লিখবো ভ্রূণ। তাহলে সেম যদি লিখি এটা কি হবে বলো আরএস নেগেটিভ লিখতে পারি, মাথা ছিল, আর ভ্রূণটা কি হবে বলো আরএস, আবার আরএস পজিটিভ একটা ভ্রূণ তৈরি হবে। এইবার কি হচ্ছে দেখো গল্প হয়ে যাবে। তাহলে বলো মায়ের দেহে অলরেডি কি তৈরি আছে বলো? এনটিডি। অ্যান্টিডি। তাহলে লিখো মাতার দেহে প্রথম গর্ভাবস্থায় মাতার দেহে প্রথম গর্ভাবস্থার পর টি অ্যাগ্লুটিনিজেন প্রবেশের ফলে অ্যান্টি অ্যান্টিবডি অলরেডি তৈরি আছে কি নেই বলো সবাই? অলরেডি আছে, তাই না? বলতে পারি অলরেডি আছে তো মায়ের দেহে, তাহলে ডি অ্যাগ্লুটিনিজেন প্রবেশের ফলে অ্যান্টি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। যা কি করতে বলো যা প্লাসেন্টার মাধ্যমে
চলছে স্ক্রিন সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দাঁড়াও আমি দাঁতটা পড়ে দিই, দাঁতটা মিটাই। দাঁতটা মিটবে না আমার। মিটে গেল। তাহলে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে যা ব্লকিংটার মাধ্যমে কোথায় প্রবেশ করে বলো? মাথার শরীরে। ব্রুনে। তাহলে বলো ভ্রূণে প্রবেশ করে গেল। তাহলে আমরা কি বলো, এই যে আরএস নেগেটিভ ছিল মায়ের দেহে, আর বাচ্চার দেহে ছিল আরএস পজিটিভ। তাহলে কত? আরে यार দাঁড়াও। তাহলে বাচ্চার দেহে যেটা আরএস নেগেটিভ ছিল, মানে মায়ের দেহে যেটা আরএস নেগেটিভ ছিল, আর বাচ্চার দেহে কি ছিল বলো, আরএস পজিটিভ ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো প্রথম গর্ভাবস্থার পরে কি ছিল বলো, ফার্স্ট প্রেগন্যান্সির জন্য আরএস পজিটিভের জন্য এখানে কি তৈরি ছিল বলো, আরএস নেগেটিভটার বডিতে মানে মায়ের বডিতে কি ছিল, অ্যান্টি আরএস তৈরি হয়েছিল বলো, হ্যাঁ স্যার। বা অ্যান্টি ডি, আরএস বলতে পারো বা ডি বলতে পারো, যাই বলতে পারো, তাই না? তাহলে এখানে অ্যান্টি ডি তৈরি হয়েছে মায়ের দেহে। এবার বলো সেই অ্যান্টি ডিটা মায়ের দেহে থেকে বাচ্চা দিয়ে দিতে পারবে? হ্যাঁ যেতে পারবে। দিতে পারবে। হ্যাঁ পারবে। কারণ তার মাঝখানে কি আছে, যখন প্লাসেন্টা আছে প্লাসেন্টা দ্বারা ক্রস করতে হবে। তাহলে বলো অ্যান্টি ডিটা কোথায় চলে এলো বলো, বাচ্চার দিকে চলে এলো। হ্যাঁ। হ্যাঁ স্যার। এইবার বলো এটা ফার্স্ট টাইম প্রেগন্যান্সি হলো, সেকেন্ড টাইম প্রেগন্যান্সিতে আবার সেম জিনিস গল্প হলো, আরএস নেগেটিভ ছিল, এখানে আরএস পজিটিভ ছিল। বলো এবার বলো, এবার আরএস নেগেটিভটা যেটা হলো, আরএস পজিটিভ যেটা হলো, সেখানে কি আছে অলরেডি বলো, অ্যান্টিডি আছে মায়ের দেহে। হ্যাঁ স্যার আছে। সেই অ্যান্টিডিটা কোথা থেকে চলে আসে বলো, এটা এটা আসলে সেকেন্ডটাতে হয়, প্রথম মানে হয় না। এই যে অ্যান্টিডিটা এটা এটা সেকেন্ডটাতে হয়। এবার এই অ্যান্টিডিটা এখানে যে অ্যান্টিডি ছিল সেটা চলে এলো বাচ্চার দিকে, প্লাসেন্টা ক্রস করে বাচ্চার দিকে চলে এলো। এবার বাচ্চার রক্ত কি আরএস পজিটিভ, মানে ওটা কি আছে বলো, ডি অ্যাগ্লুটিনেজের আছে না নাই? আছে। ডি অ্যাগ্লুটিনেজ। আছে। আর ডি অ্যাগ্লুটিনেজের উপস্থিত আবার তার তার বিপক্ষে অ্যান্টি ডি অ্যান্টিবডি আছে। তাহলে সেটা কি মারবে আর বলো না অ্যান্টি আরএস ডিটাকে ধ্বংস করে দেবে? ধ্বংস করে দেবে। বলো এটা হচ্ছে এন্ট্রোপ্লাজমিক বলো, আর কোনো বুঝতে অসুবিধা? সরি ব্যাকগ্রাউন্ড আমাদের জন্য, সরি আমার কিছু করার নেই, বাচ্চা কাজ হচ্ছে। স্যার বলো গ্রুপের মানে কোন পজিটিভ রক্ত আছে তাহলে? তোমার কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ভ্রূণের কি পজিটিভ রক্ত আছে সেটা কি করে জানবো? শুনতে একদম পাচ্ছি না তোমার কথা, তোমার কথা এ করে টাইপ করে নিবে কত স্যার বলছে যে ভ্রূণের পজিটিভ না নেগেটিভ কি করে জানবো, সেটাই বলছে। ভ্রূণের নেগেটিভ না পজিটিভ, কি করে জানবো? ভ্রূণের নেগেটিভ না পজিটিভ কি করে জানবো? হ্যাঁ ওটা বলবো তো আমি এখন, দেখো না ওটা আমি অলরেডি বলবো দেখো। আরএস এবার বলো এইটুকু বুঝতে পেরেছি না সবাই? বলো এইটুকু বুঝতে পারলে অসুবিধা কোনো? সবকে সহজ ভাবে তোমাদের বুঝিয়েছি। সেরকম আগে যেরকম আরএসের গল্পটা সেরকমই গল্পগুলো, এখানে শুধুমাত্র এখানে আলাদা আলাদা ব্যক্তি ছিল, এখানে দুটোই একটা জায়গাতেই হচ্ছে। সেখানে আগে তো আমাদের হাত ছিল, এটাতে আমাদের হাত নেই। আর হাত কোথাও অব্দি নেই বলো, এই অব্দি আমাদের হাত নেই, প্রথম গর্ভাবস্থা অব্দি। দ্বিতীয় গর্ভাবস্থাতে আমাদের হাত আছে কি নেই বলো, তাহলে এখানে আমি আরএস পজিটিভ লিখবো বলো, এখানে কি আরএস পজিটিভ নিচে দ্বিতীয় ভ্রূণে, তাহলে এই ভ্রূণটা যেটা আছে সেটাকে আমরা দ্বিতীয় ভ্রূণ লিখতে পারি বলো? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভ্রূণ। স্যার একটু সাইডে নিয়ে আসবেন, মায়েরটা লেখা হয়নি তখন। আর এখানে কি লিখতে পারি বলো, এখানে লিখে নাও
মাথার পয়েন্ট গুলো সবটাই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না গো? সাইডে প্রথম অক্ষর লিখেছিলে। বাকিটা দেখতে পাচ্ছ না সবাই ঠিকঠাক? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ স্যার আছে। ঠিক আছে। তুমি যেটা দেখতে পাচ্ছ তোমার নেটওয়ার্কের জন্য হচ্ছে, নেটওয়ার্কটা একবার ই করো, লিভ করে আবার জয়েন করো, ঠিক আছে? তাহলে লিখো অমরার মাধ্যমে, বা অমরা মানে ক্লাসিক থাকতে না, তাহলে অমরার মাধ্যমে প্রবেশ করা অ্যান্টি অ্যান্টিবডি কি করে বলতো তোমার গ্রুপের মধ্যে থাকা কি করবে? বি অ্যাগ্লুটিনেন্টকে ধ্বংস করবে। জিবি অ্যাগ্লুটিনেন্টকে ধ্বংস করে। তাহলে বলো গ্রুপটা বাঁচবে না মরে যাবে? মরে যাবে। সেক্ষেত্রে কি হবে বলো? আমাদের ডি অ্যাগ্লুটিনেন্ট গুলো কোথায় থাকে? ডি অ্যাগ্লুটিনেন্ট গুলো আসলে কোথায় থাকে, কোথায় ডি অ্যাগ্লুটিনেন্ট গুলো? আরবিসিতে। আরবিসি থাকে। তাহলে ডি অ্যাগ্লুটিনেন্ট ধ্বংস মানে কি? অলরেডি মানে ডি অ্যাগ্লুটিনেন্ট ধ্বংস মানে তা বলছে না, বলতে কি বোঝানো যায় বলো? আরবিসি ধ্বংস বলতে পারি? তাহলে আরবিসি ধ্বংস হয়ে যায় মানে ওই যে প্রথমে বলো না এরিথ্রোসাইট ব্লাস্টোসিস, তাহলে এরিথ্রোসাইট ব্লাস্ট মানে ধ্বংস হচ্ছে, তো ওইটা এরিথ্রোসাইট ব্লাস্টোসিস বলতে এটাই বলে। বলো এরিথ্রোব্লাস্টোসিস কি জানেন, বুঝতে কারো কোনো অসুবিধা? হ্যাঁ সহজ সবথেকে সহজ ভাবে বুঝিয়েছি আমি, এতে সহজ নিয়ে আসবে এটা, ঠিক আছে? এইবার আজকে আমরা গল্পটা বলছিলাম যে আমাদের হাতে যেটা আছে, স্যার একটু নিচে দিয়ে লাগান। হুম, এবার তোমরা বলো আমাদের হাতে কি আছে, তাড়াতাড়ি বলো আমাদের রক্ততন্ত্র করতে হবে আজকে। স্যার আরেকটু নিচে দিয়ে। স্ক্রিনশট করে নাও। ওই যে রেখা, হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটু ধীরে ধীরে তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকবে না, কিন্তু আমি বই লিখছি কারণ তোমাদের জানা উচিত এগুলো, সব জিনিস তো আর বই লেখা থাকবে না, তোমাদের জানার জন্য কিছু জিনিস জানতে হবে। এবার তোমরা বলো মা বাবাটা কেয়ারলেস মা বাবা, সে জানে না যে ওর বাচ্চার, সে সে জানে সে হয়তো এটাও জানে না যে ওর বডিতে, অনেক অনেক মা বাবা তো এটাও জানে না তার ব্লাড গ্রুপ। বলো গ্রামগঞ্জ যদি একদম সুদূর গ্রামগঞ্জে যারা থাকে তারা কি জানে সবাই নিজের নিজের ব্লাড গ্রুপ জানে? বলো না না। না স্যার। তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে বলো? সে নিজের ব্লাড গ্রুপ জানে না, বাচ্চার ব্লাড গ্রুপ তো দূরে থাক, সে নিজের ব্লাড গ্রুপই জানে না। তো সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে কি বুঝতে পারবে প্রথম গর্ভাবস্থা, দ্বিতীয় গর্ভাবস্থা, এরকম এক্সোলাস্টোসিভিটালিস, বলো বুঝতে পারবে কিছু? না স্যার। বুঝতে পারবে না। এবার আমরা গেলাম একটা শহরের বাবা মার কাছে, ধরো শহরে একটা বাবা মা আছে, তারা বলো তারা তো একটু বিষয়ে কেয়ারফুল, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? তাদের বাচ্চা ধরো একটা ইয়ে হলো, ধরো কোন একটা সে দেখলো যে তার মা হচ্ছে নেগেটিভ, ধরো বি নেগেটিভ রক্ত বা তার মধ্যে এ নেগেটিভ রক্ত আছে মায়ের দেহে। তারা যখন টেস্ট করার পরে দেখলো যে তাদের বাচ্চা যখন হলো তাদের বাচ্চা হচ্ছে পজিটিভ রক্ত। প্রথম বাচ্চা যখন প্রথম বাচ্চা হলো তখন তাদের রক্ত দেখা গেল তাদের বাচ্চার রক্ত হচ্ছে পজিটিভ রক্ত। বলো এবার মা বাবাটা সতর্ক হয়ে যাবে কি সতর্ক হবে না বলো? সতর্ক হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে মায়ের রক্ত নেগেটিভ ছিল, বাচ্চার রক্ত হয়ে গেল পজিটিভ। তাহলে বলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটার সম্ভাবনা থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে। বলো তো থাকবে নাকি থাকবে? থাকবে। বাচ্চাদের রক্ত পজিটিভ ছিল তাই না? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে পজিটিভ রক্ততে ছিল সবগুলোতে। হ্যাঁ মায়ের রক্ত নেগেটিভ আর বাচ্চার রক্ত পজিটিভ হলে তো থাকবে সম্ভাবনা, তাই না? এটাই বললাম আমরা। তাহলে বলো সেই বাচ্চাটা যদি পজিটিভ রক্ত হয় আর মায়ের যদি নেগেটিভ রক্ত হয়, তাহলে বাবা মারা যদি সতর্ক হয়, তাহলে বাবা মাটা কি করবে বলো? সেকেন্ড বাচ্চা নিবে না আর নিবে না? নিবে না আর। তাহলে সেক্ষেত্রে বলো বাচ্চাটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার সম্ভাবনা থাকবে আর? আর থাকবে না। বুঝতে পারলে তাহলে কিভাবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসকে অ্যাভয়েড করা যায়? হ্যাঁ
তাহলে সেকেন্ড গর্ভাবস্থাটা পুরোপুরি আমাদের হাতে আছে। সেকেন্ড গর্ভাবস্থা আমাদের হাতে আছে, কারণ সেকেন্ড গর্ভাবস্থা যদি আমরা জেনে যাই যে আমাদের বাচ্চার রক্ত পজিটিভ আর মায়ের রক্ত নেগেটিভ ছিল, তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে সেকেন্ড ক্ষেত্রে হয়তো নাও হতে পারে ইথিওলাসিস, ধরো কোন একটা ক্ষেত্রে ধরো ক্রস করতে পারলো না বা এরকম করলো না, চান্স তো থাকে সবকিছুরই, ধরো হবে না, কিন্তু হাই চান্সেস কি বলো এনসেফালাইটিস হওয়ার, তো তাই না? যে আমরা ক্রস করে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের অ্যান্টিজেনকে ধ্বংস করে দেবে সেকেন্ড প্রেগন্যান্সিতে বা দ্বিতীয় গর্ভাবস্থাতে, তাহলে আমাদের রিস্ক নেওয়া দরকারই নেই। বলো, বলতে পারছি? আর সেক্ষেত্রে আমাদের কি জানতে হবে বলো, বাচ্চার ব্লাড গ্রুপ জানতে হবে কি জানতে হবে না? বলো, যে বাচ্চাটা যেটা হলো তার ব্লাড গ্রুপ জানতে হবে কি জানতে হবে। জানতে হবে। তারপরে যদি ব্লাড গ্রুপটা টেস্ট করা যাবে না, তাই না? ব্লাড গ্রুপ তো টেস্ট করাই যেতে পারে, আমাদের বাচ্চা জন্ম হওয়ার পরে জন্মতে বাচ্চার ব্লাড নিয়ে আমরা ব্লাড টেস্ট করা যেতে পারে, কারণ দ্বিতীয় প্রেগনেন্সির মাঝখানে কতটা টাইম পাবো বলো? ম্যাক্সিমাম তো 1 বছর তো পাবোই, বলো সবাই। প্রথম বাচ্চা হওয়া আর দ্বিতীয় বাচ্চার মধ্যে 10 মাস, 1 বছরের বেশি তো পাবোই টাইম, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের সেই জিনিসটাকে অ্যাভয়েড করা যেতে পারে। বলো, আমার কথা বাংলাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাই এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা তোমাদের বলে দিলাম। এটা লেখা ছিল কোনো দরকার নেই। এবার লিখো সবাই রক্তের শ্রেণী বিভাগের তাৎপর্য। বলো আরএনএ ফ্যাক্টর, এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস বুঝতে কারণ অসুবিধা? না স্যার। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে যে ধরো যদি 10টা স্টুডেন্ট থাকে, 10টা স্টুডেন্টের মধ্যে 9টা স্টুডেন্টই বুঝতে পারে না, মুখস্থ করে পরীক্ষার জন্য চালিয়ে যায় বা পড়েই না। কারণ আমি নিজের ক্ষেত্রে দেখলাম যে প্রথমবার যখন আমি পড়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম না, তারপরে যখন নিজের স্যারের কাছ থেকে ভালো করে বুঝে পড়লাম তারপর বুঝতে পেরেছিলাম ব্যাপারটা। প্রথমবার যখন পড়েছিলাম তখন আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম। স্যার শ্রেণী বিভাগের আগে কি লিখেছেন? রক্তের শ্রেণী বিভাগের তাৎপর্য। ঠিক আছে, সব এই জিনিসটা যেহেতু বুঝতে পারে না, আমি সেটা তোমাদের টাইম দিয়ে ভালো করে বুঝালাম, যাতে কোনোদিন না হলো জীবনে। রক্ত শ্রেণী বিভাগের তাৎপর্য লেখা। হ্যাঁ, তাৎপর্য বা গুরুত্ব। তাৎপর্য তাহলে ফার্স্ট লিখো, যদি রক্তের শ্রেণী বিভাগ না হতো তাহলে আমরা জানতে পারতাম কোন একটা বডিতে কার বডিতে কোন রক্ত দেওয়া যেতে পারে? বলো, তাহলে রক্ত বলো বলো বলো। বলছি যদি মানে বাচ্চার ইয়েটা পজিটিভ হয়, মানে মায়ের ইয়েটা যদি পজিটিভ হয়, বাচ্চা যদি নেগেটিভ হয়, তাহলে সমস্যা হবে না? এবার তুমি যেটা কোশ্চেন বলো, খুব ভালো একটা কোশ্চেন বলেছো। এবার দেখো তোমাদের কি হলো, কি বলবে মায়েরটা, এটা কোশ্চেন থেকে বললো না কারণ বুঝতে পারলাম না, এই কোশ্চেনটা করা হচ্ছিল ধরে। মায়েরটা হচ্ছে যদি পজিটিভ হয় আর বাচ্চাটা যদি নেগেটিভ এবার হয়। তোমাদের মধ্যে তো ধরো কেউ কোশ্চেন আসতে পারে, এটা মায়ের মধ্যে পজিটিভ হলো আর বাচ্চা হয়ে গেলো নেগেটিভ, তাই তো? এটাই তো হলো। বলো সেক্ষেত্রে কি অ্যাগ্লুটিনেশনটা যদি এক্ষেত্রে আমাদের, দেখো এক সেকেন্ড বলো, হ্যাং করে গেছে। বলো এখানে হচ্ছে নেগেটিভ আছে, তাহলে বলো তোমরা এখানে কি আছে, ডিঅ্যাগ্লুটিনেশন উপস্থিত না অনুপস্থিত? এখানে বলো, হ্যাঁ অনুপস্থিতি, অ্যাবসেন্ট মানে অনুপস্থিতি না। তো এবার বলো তোমরা আগেরটার ভিতরে কি হচ্ছিল বলো, মনে আছে? আমাদের আরএস পজিটিভ ছিল যে ভ্রূণ আর আরএস নেগেটিভ ছিল মাথা। সেক্ষেত্রে কি হচ্ছিল বলো, আরএস পজিটিভটা আরএস নেগেটিভ মাথার দিয়ে চলে আসছিল। এখানে ভ্রূণের কাছে কোনো মাথার দিয়ে কোনো কিছু আসতে পারবে বলো সবাই? এখান থেকে কিছু আসতে পারবে না, পারবে না। নেই কিছু। এখানে কি অ্যান্টিজেন আছে? ভ্রূণের দিয়ে কোনো অ্যান্টিজেন আছে বলো? অ্যান্টিজেন আছে নেই। তো ভ্রূণের দিয়ে যখন মাটিতে প্রথমবার আসতেই পারছে না, তখন কি আর
এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস হওয়ার সম্ভাবনা থাকবে? এখানে তো তাহলে কোনো মানে অসুবিধাই থাকবে না। বুঝতে পারলাম না, আর বলো। এখানে তো মা যদি সেকেন্ড বার হচ্ছে গর্ভাবস্থা হয় তো হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা থাকবে না। সাধারণত থাকে না, কিন্তু তাও যখন মায়ের আর বাচ্চার যদি আলাদা আলাদা রক্ত মানে গ্রুপ থাকে, তো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেক আলাদা আলাদা রকমের বিভিন্ন রকমের জিনিসও হয়ে যেতে পারে সেক্ষেত্রে। সবসময় চেষ্টা করা হয় যাতে আলাদা আলাদা ব্লাড গ্রুপ যখনই দেখা গেল, প্রথমবারে কিছুই হবে না। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে প্রথমবারে কিছু হচ্ছিল বলো? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের প্রথমবার যখন গর্ভাবস্থা প্রথম বাচ্চা হচ্ছিল তখন কি কিছু হচ্ছিল? উল্টো হচ্ছিল না, কিছু হচ্ছিল না। যখন প্রথম বাচ্চাটা হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা যখন বাচ্চাটা হয়ে যাবে তখন আমরা বাচ্চার ব্লাড গ্রুপ টেস্ট করার মাধ্যমে যখন যদি আমরা দেখে নিই যে বাচ্চার ব্লাড গ্রুপটা মায়ের ব্লাড গ্রুপ থেকে আলাদা আছে, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়, বিভিন্ন রকমের ডাক্তারি পরামর্শ। সেগুলো তোমাদের লাগবে না, জাস্ট মনে রাখবে তোমাদের যে লেভেলে যেটা লাগবে সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেক্ষেত্রে কি হয় বলো? সেক্ষেত্রে মাটা হচ্ছে নেগেটিভ, বাচ্চাটা হচ্ছে পজিটিভ, ব্যাস এইটুকু মনে রাখো। বাকি যে উল্টো গল্পটা আছে সেটা তোমাদের লাগবে না তোমাদের লেভেলে, ঠিক আছে? আর বুঝতে পারলে কেন এখানে কি কি হচ্ছে? কারণ বাচ্চার দেহ যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে বাচ্চার দেহে তো কোনো অ্যান্টিজেন নেই, তাহলে অ্যান্টিজেন যখন থাকবেই না তখন মায়ের দেহকে ঢুকতে তো পারবে না কিছু। মায়ের দেহে কিছু ঢুকার কোনো কি দরকার আছে বলো? তবে কিছু দরকার নেই। তাহলে মায়ের দেহে যখন ঢুকতে পারবে না, তো এখানে যদি তাহলে মায়ের দেহে ঢুকতে না পারে, তাহলে এখানে কি অ্যান্টি ডি এরকম কিছু তৈরি হবে? না। না তাহলে অ্যান্টি ডি যদি না তৈরি স্যার। না হয়, তাহলে রক্ত ধ্বংস হওয়ার বা রক্ত নিতে জমাট বাঁধার কোনো গল্প আসবে? না না। বুঝতে পারলে কেন কেন উল্টোটা কেন করানো হয় না? তাহলে কোনটা জানিস? বাচ্চা পজিটিভ আর মা নেগেটিভ হলে রিস্ক, না মা পজিটিভ বাচ্চা নেগেটিভ হলে রিস্ক? প্রথমে যেটা আগে বললাম মা নেগেটিভ এরিথ্রোব্লাস্টোসিস, বাচ্চা যেটাতে মা মা নেগেটিভ বাচ্চা নেগেটিভ আর বাচ্চা পজিটিভ, সেটাতে মা রিস্ক। নেগেটিভ বাচ্চা নেই। বলো কথাটা মানে তো আর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে কোশ্চেনটা করেছো খুব ভালো করেছো। এগুলো কোশ্চেন করার মানে তো তুমি ক্লাস মন দিয়ে শুনছো, তোমার মনে বিভিন্ন রকমের কোশ্চেন যাচ্ছে। কোশ্চেন করানোর জন্যই তো লাইভ ক্লাস, বাকি তুমি রেকর্ডিং এ তো করতেই পারবে তোমার ক্লাস। তাহলে যেটা লিখেছিলাম রক্ত সঞ্চালন। তার মানে বলতে পারি রক্ত সঞ্চালন যে রক্তের গ্রুপ যদি আমরা না জানি, তাহলে রক্ত সঞ্চালনে ঝামেলা হতে পারে। কারণ যদি এ রক্ত বি এর বডিতে দিয়ে দাও, পজিটিভ রক্ত নেগেটিভ বডিতে দিয়ে দাও, তাহলে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। যে দাতা গ্রহিতা উভয়েরই রক্তের বিভাগ জানা জরুরি। লিখতে পারি যে দিচ্ছে বা যাকে দিচ্ছে দুজনেই তো জানতে হবে, তাহলে তো ম্যাচ করতে পারবো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি বলে? ম্যাচিং টাকে কি বলি আমরা? বলো ম্যাচিং কথাটাকে কি বলি বলো? ক্রস ম্যাচিং। কি বলি? ক্রস ম্যাচিং। কি বলি? ক্রস ম্যাচিং। ক্রস ম্যাচিং কথাটা মানে কি জানো? না স্যার। এই তো দাতা আর উভয়ের রক্ত কম্পেয়ার করো, ম্যাচ করবো, যদি মিলে যায় তাহলে কি করবো? তাদের বাড়িতে রক্ত দিতে পারবো কি পারবো না? পারবো। ক্রস ম্যাচিং এ যদি আমরা সংজ্ঞা লিখতে চাই কি লিখবো বলো? যে ব্যক্তিদের যে ব্যক্তিদের রক্ত সঞ্চালন হবে তার রক্তের সঙ্গে কার কম্পেয়ার করবো বলো সবাই? কার রক্ত কম্পেয়ার করবো? দাতার রক্ত। দাতার রক্ত। দাতার রক্ত সামঞ্জস্যপূর্ণ মানে একই কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ণয় করা হয় ক্রস ম্যাচিং এর মাধ্যমে। তাহলে বলো ব্লাড ডোনেশন বা ব্লাড
ব্লাড যদি কারো বডি থেকে ব্লাড নিই তাহলে ক্রস ম্যাচিং করা জরুরি না জরুরি না? জরুরি অবশ্যই জরুরি জরুরি। করতে হবে। তাহলে তা নির্ণয় করা হয় সবসময়। এবার এটা করার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমাদের ব্লাড গ্রুপ জানা জরুরি না জরুরি না? আমাদের সবার নিজের নিজের ব্লাড গ্রুপ জানা অবশ্যই জরুরি। অবশ্যই জরুরি। তো বাড়িতে যদি কারোর ব্লাড গ্রুপ না জানা থাকে কাউরে, অবশ্যই ব্লাড গ্রুপ টেস্ট করে নেবে, কারণ কার কখন দরকার পড়বে এটা তো কেউ বলতে পারবে না। তো নিজের ব্লাড গ্রুপ যদি না জানা থাকে তো নিজের ব্লাড গ্রুপও টেস্ট করে নিবে। ঠিক আছে? এখন তো বিভিন্ন রকমের স্বাস্থ্য কেন্দ্রেও ব্লাড গ্রুপ টেস্ট হয়ে যায়, গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে। ঠিক আছে? আর তোমরা যখন এমএনজিএম করবে বা আমাদের যখন এমবিবিএস করানো হতো ফার্স্ট ইয়ারে, এমবিবিএস ফার্স্ট ইয়ারে একটা প্র্যাকটিক্যাল করা হয়, ব্লাড গ্রুপিং প্র্যাকটিক্যাল। সুন্দর একটা প্র্যাকটিক্যাল, মজার প্র্যাকটিক্যাল করানো হয়। সেক্ষেত্রে কি করা হয় বলো? সেক্ষেত্রে আমি তোমাদের একটা গল্প বলে দিই কি করা হয়। সেক্ষেত্রে দেখেছো কোনোদিন ব্লাড গ্রুপ প্র্যাকটিক্যাল একটা? দেখবে ইউটিউবে সার্চ করে দেখবে, ইউটিউবে সার্চ করবে, আজকে বাড়িতে সবাই ইউটিউবে সার্চ করে ব্লাড গ্রুপ প্র্যাকটিক্যাল, দেখবে কেমন করে করা হয়। খুব মজার একটা জিনিস। দেখবে কোনো একটা তিনটা জিনিস থাকে। অ্যান্টি এ একটা অ্যান্টি বি আর একটা থাকে ইয়ে ওইটা RH মানে পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে দিয়ে তারপরে রক্ত নির্ণয় করে। দেখো কেমন করে করে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা লাগবে না তোমাদেরকে, তাও আমি বলে দিচ্ছি জাস্ট আমাদের মজার জন্য। দেখো এক সেকেন্ড, যেহেতু আমি করেছি ফার্স্ট ইয়ার আমি জানি। তো এরকম একটা ইয়ে থাকে, কিট থাকে, এবার কিট থাকে। সেক্ষেত্রে সেখানে তিন জায়গাতে কি করতে হবে বলো? সেক্ষেত্রে তোমার হাত ফুটিয়ে রক্ত বের করতে হয়। ঠিক আছে? রক্ত ফুটিয়ে তিনটা জায়গাতে রক্ত দিতে হয়। এখানে একটু রক্ত দিলা, এখানে একটু রক্ত দিলা, এখানে একটু রক্ত দিলা। বুঝতে পারলে? প্রথমে কি করলে বলো? এরকম একটা গ্লাসের স্লাইড দিলে, স্লাইড দেখেছো সবাই? যারা যারা কলেজে পড়ো তারা হয়তো স্লাইড দেখেছো, বা যারা স্কুলে পড়ো স্লাইড তাহলে সেই স্লাইডের উপরে তিন জায়গাতে তিনটা রক্ত দিতে হয়, মানে 3 ফোঁটা রক্ত। তাই না? এবার সেক্ষেত্রে এখানে কি দেওয়া হয় বলো? অ্যান্টি এ দেওয়া হয়, এখানে দেওয়া হয় অ্যান্টি বি, আর এখানে কি দেওয়া হয় বলো? অ্যান্টি RH। তাহলে কি দেওয়া হয় বলো? এখানে অ্যান্টি RH দেওয়া হয়, এক্ষেত্রে অ্যান্টি বি দেওয়া হয়, আর এক্ষেত্রে অ্যান্টি বি দেওয়া হয়। তাহলে বলো এগুলো কি? অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি RH, এগুলো কি অ্যান্টিবডি তো? তাই না? বলো সবাই। হ্যাঁ এবার তোমরা বলো, এখানে যদি এ ব্লাড গ্রুপের রক্ত থাকে, কারোর ব্লাড গ্রুপ যদি এ থাকে, তাহলে বলো কোনটা জমাট বাঁধবে? প্রথমটা জমাট বাঁধবে না দ্বিতীয়টা জমাট বাঁধবে? বলো রক্ত। দ্বিতীয়টা ভালো করে বলো। প্রথমেরটা এর এ যদি আমরা কি বললাম বলো এখনই, সেম যদি তার অপোজিট যদি অ্যান্টিবডি চলে আসছে তাহলে জমাট বেঁধে যাবে। এই যে ডি অ্যাগ্লুটারিন যদি থাকে, তার অপোজিটে যদি অ্যান্টি ডি হয়ে যায়, তো সেটা কি হবে? ডিটা ধ্বংস হয়ে যাবে। তো সেম এ যদি থাকে আর যদি তার অপোজিটে যদি অ্যান্টি এ দেওয়া হয়, তাহলে এটা ধ্বংস হবে না বেঁচে যাবে? বলো সবাই। এটা বেঁচে যাবে, এটা বেঁচে যাবে, বেঁচে যাবে। ভালো করে ভেবে বলো, ধ্বংস হবে বেঁচে যাবে? ধ্বংস হবে, ধ্বংস হবে স্যার। এর অপোজিটে যদি অ্যান্টি এ চলে আসে তাহলে তো ধ্বংস হয়ে যাবে না? এটা ধ্বংস হয়ে যাবে। তো অ্যান্টি এ কথাটা মানে কি? এর বিপরীতে, তাহলে এ অ্যান্টিজেনের বিপরীতে যদি অ্যান্টি এ চলে আসে তাহলে এটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। তখন সেখানে কি হবে বলো? এই যে জায়গাটা যেটা আছে, এর জায়গাটা যেটা আছে, সেখানে কি হবে না? ব্লাডটা যেরকম নর্মাল ব্লাড যেরকম দেখতে হয় ওটা না দেখে কি হয়? ব্লাডটা ছানার মতো এরকম ছানা হয়ে যায়, ছানার মতো এরকম জমাট বেঁধে যাবে। দেখবে প্র্যাকটিক্যাল দিলে সবাই বুঝতে পারবে, বাড়িতে দেখবে। দেখেছি আর করেছি নিজে। হ্যাঁ দেখবে যারা যারা করে তারা বুঝতে পারবে। এরকম করে দেখি। তাহলে এরকম জমা তাহলে বুঝতে পারছো যে করেছো আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো, যদি এ ব্লাড গ্রুপ কারোর রোগী থাকে তাহলে এটা জমা বাঁধবে, বিটা থেকে জমা বাঁধবে না যেরকম ছিল সেরকমই থাকবে? যদি এ দেওয়া হয় এটা হচ্ছে ছানা কাটার মতো কেটে যাবে আর বাকি বিয়ে কিছু ইয়ে হবে না। যদি পজিটিভ হয় তাহলে ওই RH ফ্যাক্টরটা ছানা কাটার তাহলে মতো কাটবে। পজিটিভ আর যদি হয় তাহলে পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে বলো? ছানা কাটার মতো রক্ত জমা পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? যেরকম ছিল সেরকমই থাকবে, যেরকম সেরকম। তাহলে বল, যদি কারো বডিতে যদি এ পজিটিভ রক্ত হয় তাহলে কোন কোনটাতে ছানা কাটা দাঁড়ায় বলো? এটা থার্ডেরটা প্রথমটাতে দাঁড়ায় যাবে, কারণ প্রথমটাতে অ্যান্টি এ থাকবে আর RH পজিটিভ আছে, তাহলে এখানে অ্যান্টি RH টাতেও তো ছানা কাটা হয়ে যাবে, তাই না? তাহলে এটাতে হয়ে যাবে। তাহলে যদি বি পজিটিভ থাকে তাহলে কোনটা হবে বলো? তাহলে এটা সেরকম তাহলে দ্বিতীয়টা থাকবে আর তৃতীয়টা ছানা কাটবে। বুঝতে পারলে?
এটা জাস্ট মজার জাস্ট গল্প, সেই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে, এগুলো তোমাদের লাগবে না। তো অনেক মজার মজার জিনিস জীবনে পড়তে হবে এগুলোর জন্য, ঠিক আছে? যার ইন্টারেস্টিং মনে হবে তারা বাড়ি গিয়ে দেখে নেবে প্র্যাকটিক্যালটা। হয়েছে? ক্রস ম্যাচিং হবে। নেক্সট, তাহলে বলো, যদি ক্রস ম্যাচিং যদি করে না করে যদি রক্ত দেওয়া হয়, যদি রক্ত যদি অপোজিট রক্ত হয়ে যায়, তাহলে কি হতে পারে বলো? এবি ও অসঙ্গতি হবে। কি হবে বলো? শরীরে সমস্ত রক্ত হয়তো জমাট বেঁধে যাবে, দিয়ে মারা যাবে। তাহলে এবি, ওটাকে বলা হয় এবি ও অসঙ্গতি। কি বলা হয় বলো? এবি ও অসঙ্গতি। তাহলে কি বলা হয় বলো? এ বি, মানে সরি এবি লিখি না, যদি লিখো অন্য ব্লাড গ্রুপের রক্ত না হয়, এ ব্লাড গ্রুপ কারো আছে, সে নিয়ে নিলো বি এর ব্লাড গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে আরবিসি কি হবে বলো? ধ্বংস হবে তো, তাই না? যাকে কি বলে আমি আগের দিন বলেছিলাম, একটা নাম দিতে মনে আছে? হিমোলাইটিস। বলো, সবার লেখা হয়েছে? তাদের লিখো, আমাদের ব্লাড প্রোটিনটা পড়তে হবে। ওটা ছোট জিনিস আছে, বেশি বড় না। আস্তে বাপরে, লাফিয়ে লাফিয়ে কি বলবে, কি বলছো বলো? এটা শুনতে পারলে, এবার এটা দেখতে পারলে সবাই? এটা আরবিসি ধ্বংস হয়ে যায় না থাকে? কোনটা? আরবিসি ধ্বংস হয়ে যায় হিমোলাইসিস এর পর থাকে। আরবিসি ধ্বংস হয়ে যায় বলতে, আরবিসি ধ্বংস স্টার্ট করে, আরবিসি ধ্বংস হতে হতে সবই ধ্বংস হয়ে যায়। একটা সময় পরে তোমার বডিতে ধরো কত আরবিসি, কত ছিল আরবিসির পরিমাণ? 4.55 মিলিয়ন ছিল। তার মধ্যে যদি ধ্বংস অর্ধেক হয়ে গেল, তুমি কি বাঁচবে বলো? পুরোটা ধ্বংস হলো না, অর্ধেক হয়ে গেল, তাও তাও তো মরে যাবে। বডি যেটা নর্মাল আছে, সেক্ষেত্রে আস্তে আস্তে কমতে 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 আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হওয়ার আগে তুমি মরে যাবে। একবারে বিচ্ছিন্ন সব হবে না, আস্তে আস্তে হবে। লিখা হলো সবাই? তাহলে আরএস তোমার শেষ। বলো, আরএস বুঝতে কারো অসুবিধা? ব্লাড গ্রুপিং আরএস বুঝতে কারো অসুবিধা? না স্যার। ভালো করে যারা যারা ক্লাস করলে তো করলে, যাদের অসুবিধা হবে আমি ভালো করে টাইম নিয়ে তোমাদের দুটো ক্লাস নিয়ে বুঝালাম এটাতে, সেই জন্য যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, নেক্সট লিখো। হেডিং দাও রক্ত বঞ্চন। ছোট্ট জিনিস, বেশি কিছু বড় ব্যাপার নেই এখানে। লিখো। দাদা তোমাদের আর কিছু স্যার বলার আছে? আপনি এবিও অসঙ্গতি পয়েন্ট করেছেন, কিন্তু হিমোলাইসিস কেন লিখালেন ওখানে? কেন লিখে হবে? আচ্ছা লিখে নাও, বুঝতে পারবে না? এবি অসঙ্গতি যদি হয়, এবি অসঙ্গতি কথাটার মানে কি বলো? এবি অসঙ্গতি কথার মানে হচ্ছে কি বললাম আমি বলার সময় বললাম, যদি এ ধরো কোনো রক্ত আছে, তার বডিতে বি রক্ত ঢুকে গেল, বলো এবার, এ বডিতে বি রক্ত ঢুকে গেল, সেক্ষেত্রে বলো রোগীটার দিয়ে যদি উল্টো রক্ত ঢুকে যায়, তাহলে এ রক্ততে কি কি অ্যান্টিবডি ছিল মনে আছে কারোর? অ্যান্টি-বি ছিল। দেখো, তোমাদের ওটা অ্যান্টি করানোর উদ্দেশ্য এটা, যাতে বুঝতে পারো কি ছিল এই রক্ততে, অ্যান্টি বি ছিল না, অ্যান্টি বি অ্যান্টিবডি ছিল। এবার বলো অ্যান্টি বি অ্যান্টিবডির কথা মানে কি? ওর বডিতে যদি বি থেকে রক্ত ঢুকে যায়, তাহলে বডিটা বাঁচবে না মরে যাবে? মরে যাবে। মরে যাবে। অ্যান্টি বি কি বলবো বলো?
এ এর রক্ততে যদি বি এর রক্ত ঢুকে যায়, তাহলে এর বডিতে কি আছে, অ্যান্টি বি আছে প্রথম থেকে। তাহলে বি যদি ঢুকে যায়, তাহলে বি অ্যাগ্লুটিনেশন যদি ঢুকে যায়, তাহলে কি করে বলো, বি অ্যাগ্লুটিনেশন কি করবে, ধ্বংস করে দিবে। তাহলে বডিটাতে আস্তে আস্তে সেক্ষেত্রে, বা ভাইস ভার্সা হতে পারে না, বি যদি ঢুকে যায় এ এর বডিতে, তাহলে কি করে বলো, বি এর বডিতে কি আছে, বি রক্ত কি কি অ্যান্টিবডি আছে বলো, অ্যান্টি এ। যার বডিতে রক্ত ঢুকতে হবে, তার তার যে অ্যাগ্লুটিনেশন সেটা কি করবে, এটা কি করবে, ধ্বংস করে দেবে, তাই না? বলো। তো সেক্ষেত্রে কি হবে বলো, সেক্ষেত্রে কি হবে, কি ধ্বংস হবে, অলরেডি ধ্বংসটা কি হয়, কারণ অ্যাগ্লুটিনেশনটা কোথায় থাকে, আরবিসির উপরে থাকে, তো পরিশ্রম হয়, অ্যাগ্লুটিনেশন সবসময় আরবিসির উপরে থাকে, আরবিসি কি হবে, ধ্বংস হবে। আরবিসি ধ্বংসটা কি বললাম বলো, হিমোলাইসিস, বুঝতে পারলে কেন লিখেছি, যে জিজ্ঞেস ঠিক করেছিল। আছে স্যার। তাহলে লিখো রক্ততন্ত্র, ইংরেজিতে কি বলে রক্ততন্ত্রকে, একটু নিচে করেন, কোয়াগুলেশন অফ ব্লাড। ব্লাড। হয়ে গেছে। এটা হয়ে গেছে। তাহলে আর কি লিখার আগে লিখে দেবো, লিখে নিতে। রক্ততন্ত্র না, এই তো বেশ। রক্ততন্ত্র মানে কি, আমাদের বডিতে যদি কোথাও রক্ত ক্ষরণ হয়, বা বডির বাইরেও যদি ক্ষরণ হয়, আমাদের বডিতে অলরেডি সবসময় 24 ঘন্টা কোথাও না কোথাও রক্ত ক্ষরণ হচ্ছে ইন্টারনাল। যদি সবসময় বডিতে যদি রক্ত ক্ষরণ হয়, যদি রক্ত জমাট না বাঁধে, আমরা বাঁচবো বলো, না। বাঁচবো না। না। দেখো বডিতে অলরেডি মেকানিজম আছে রক্তকে, রক্ত ক্ষরণ হলে রক্তটাকে বাধা দেওয়ার জন্য, বা রক্তটাকে ক্লট করার জন্য, রক্তক্ষরণ বন্ধ করার জন্য, সেই মেকানিজমটাকে বলা হয় রক্ত সঞ্চন বা ব্লাড ক্লটিং। না লিখে ক্লটিং, ক্লটিংটা কেটে দাও, ক্লটিং থেকে বেশি ভালো ওয়ার্ড হচ্ছে ক্লটিংটার পাতি শব্দ, ক্লটিং না লিখে লিখো কোয়াগুলেশন। কি বলা বলো, কোয়াগুলেশন, বেশি সাইন্টিফিক টার্ম এটা। রক্ততন্ত্রের সংজ্ঞা কি লিখবো বলো আমরা, লিখে নাও সংজ্ঞা, যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে, দেখেছো কোনোদিন রক্ত জমাট বেঁধে কেমন হয় দেখতে, থলথলে। অর্ধকঠিন জেলির মতো, অর্ধকঠিন জেলির মতো পদার্থে পরিণত হয়, তাকে রক্ততন্ত্র বলে। লেখা হলো তোমার সময়, লিখো রক্ততন্ত্রের সময়। বডিতে যদি কোনো নর্মাল একটা বডি থাকে,
নর্মালি আমাদের বডিতে কতক্ষণ লাগে রক্ত জমা রাখতে? 3 থেকে 7 মিনিট। ঠিক আছে? হ্যাঁ, লিখো। এবার বলো আমাদের বডিতে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কটা ফ্যাক্টর থাকে বলো? লিখো, হেডিং দাও, রক্ত সঞ্চালনের উপাদান। হেডিং দাও। উপাদান। সবগুলো তোমার লাগবে না যদিও। লিখে দাও। প্রধানত 13টি ফ্যাক্টর থাকে। প্রধানত কটা ফ্যাক্টর থাকে বলো? 13টি। 13টি ফ্যাক্টর থাকে। যাদের মধ্যে ইম্পর্টেন্ট কি বলো? 8 আর 9। যাদের মধ্যে লিখে নাও সবাই। না 8, 9 তো তোমার ওগুলো হিমোফিলিয়ার সঙ্গে যুক্ত না? ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন। হ্যাঁ, লিখে নাও। যাদের মধ্যে মুখ্য হলো যেগুলো মুখ্য যারা রক্ত সঞ্চালনে অংশগ্রহণ করে সেগুলো আমরা জানবো। মুখ্যভাবে রক্ত সঞ্চনে মানে একটা ছক দিয়ে দেবো, তোমরা পড়ে নিও, রিডিং করে নিও, ঠিক আছে? মেন গুলো আমি লিখে দিচ্ছি আর ছকটাতে সবগুলো 13টা তোমাদের পরীক্ষাতে যদি চলে আসে কোনোদিন কোনো এমসিকিউ সেখান থেকে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? দিয়ে দেবো ছকটা, আমি দিব না বলো, লাগবে না দিয়ে তোমাদের দিয়ে দেবো কি? রক্ত সঞ্চনে অংশগ্রহণ করে দিয়ে দিচ্ছি। তাহলে কি কি মেন মেন এখানে আছে বলো? একটা লেখা হচ্ছে ফ্যাক্টর 1। ফ্যাক্টর 1 কি বলা হয় জানো? ফাইব্রিনোজেন। আর কি ইম্পর্টেন্ট? ফ্যাক্টর 2। প্রথম মিল। আর কি ইম্পর্টেন্ট? ফ্যাক্টর 3। ফ্যাক্টর 3 কে কি বলা হয়? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন। আর কি ইম্পর্টেন্ট? ফ্যাক্টর 4। ফ্যাক্টর 4 কি বলা হয় বলো? ক্যালসিয়াম আয়ন। বলো মেন রক্ত সঞ্চালনের ফ্যাক্টর সবাই বুঝতে পারলে কি কি মেন ফ্যাক্টর? তাহলে 4টা মেন ফ্যাক্টর আছে রক্ত সঞ্চালনে। ফ্যাক্টর 1, 2, 3, 4। 1 টাকে বলা হয় ফাইব্রিনোজেন, 2 টাকে বলা হয় প্রোথ্রম্বিন, 3 টাকে বলা হয় থ্রম্বোপ্লাস্টিন আর 4 টাকে বলা হয় ক্যালসিয়াম। ওকে, লেখা হলো সবার? বলো 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 জলদি বলো। হ্যাঁ স্যার হয়েছে। বুঝলে? এবার তোমাদের একটা ছক দিয়েছি যেটা তোমাদের সবগুলো ফ্যাক্টর লেখা আছে, তাহলে তোমাদের পরীক্ষাটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? চলো সবটা দিয়ে দেবো। তোমাদের নোটসের মধ্যে থাকবে। আরেকটা পড়াতে মনে আছে ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কোনটা ছিল? স্যার ফ্যাক্টর 8। স্যার ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9। না, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ছিল ফ্যাক্টর 8। ফ্যাক্টর 9 ছিল ক্রিসমাস ফ্যাক্টর।
মনে আছে? ফ্যাক্টর 9টা ছিল হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর আর ফ্যাক্টর 8টা ছিল হচ্ছে অ্যান্টিনোমিয়াল ফ্যাক্টর। ওকে, মেইনলি হিমোফিলিয়া কোন কোন রোগের জন্য হয়েছিল, কোন কোন ফ্যাক্টর অভাবে হয়েছিল? ওটা মেজর ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। আগের জিনিসগুলো ভুললে হবে না, ঠিক আছে? তাহলে তোমাদের এটা বাজে হয়ে যাচ্ছে, তোমাদের একটা সুন্দর সুবিধা। তো এটা হবে হয়ে গেছে। আমি 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 বের করছি, তোমাদের একটা সুন্দর শখ দিয়ে হলো ওই জন্য দিচ্ছি। কেমন আছে? তোমাদের রক্ত দেওয়ার জন্য মেনলি 4টা ব্যাকটেরিয়া লাগবে, বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, যদি বাকিগুলো দিয়ে কোনোদিন কোশ্চেন আসে এমসিকিউ, যা তোমাদের কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এখানে সবগুলো ফ্যাক্টরটা লেখা আছে। তাহলে তোমাদের হচ্ছে এইটা। এখানে কয়েকটা আমি ইম্পর্টেন্ট মার্ক করে দিচ্ছি, যেগুলো পড়ে নিয়ে হবে। বাদ দাও, চলো, হচ্ছে না এমন কোনো একটা প্রবলেমের জন্য, তো পরে নিয়ে নিবো আমি, চাপ নেই, ঠিক আছে? তো এখান থেকে লিখে নাও একটু বাকিগুলো। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আর কয়েকটা দুটো লিখে নাও। ফ্যাক্টর 8,
বলবো এটাকে বলো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর ফ্যাক্টর 9 যেটা ছিল ওটা কি বলবো বলো? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। এটা কি বলো? আর একটা বলো। বাকি যেগুলো ইনফরমেশন আছে সেটা ছকের মধ্যে আছে, ছকটা আমি নেক্সট দিন দিয়ে দেবো, আজকে হচ্ছে না কেন আমার বুঝতে পারছি না। স্যার এটা তো থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর, হ্যাঁ থার্মোপ্লাস্টিক উৎপাদনে সাহায্য করে থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? তো সেটা আমরা ক্রিসমাস ফ্যাক্টর পড়েছিলাম তো আগে, মনে আছে না? আমাদের ফ্যাক্টর 9 টা ক্রিসমাস হ্যাঁ স্যার। ফ্যাক্টর ছিল। একটা জিনিসের তুলনা হতেই পারে, ঠিক আছে? থার্মোপ্লাস্টিক উৎপাদনে সাহায্য করে সেজন্য সেটা থার্মোপ্লাস্টিক ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? ফ্যাক্টর 9 বলে এটা। স্যার তবে ফ্যাক্টর 3 আর ফ্যাক্টর 9 দুটোই তো থ্রম্বোপ্লাস্টিন। থার্মোপ্লাস্টিন না, থার্মোপ্লাস্টিন না, ওটা হচ্ছে থার্মোপ্লাস্টিন, আর এটা হচ্ছে থার্মোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। মেইনলি আমাদের ফ্যাক্টর 3 টাকে আমাদের সব থার্মোপ্লাস্টিন বলা হয়, ঠিক আছে? ফ্যাক্টর এরকম থার্মোপ্লাস্টিন ফ্যাক্টর যদি কোশ্চেন আসে, থার্মোপ্লাস্টিন ফ্যাক্টর এরকম কোশ্চেন আসলে আই থিংক ফ্যাক্টর 3 টাকে দেওয়াটাই বেশি জরুরি, বেশি মানে গ্রহণযোগ্য, কারণ যেহেতু ফ্যাক্টর 3 টাকে থার্মোপ্লাস্টিন বলা হয়, ঠিক আছে? সেজন্য আমরা ওটাকে বলি সাধারণত। নেক্সট যেটা এখানে মেইন পড়ার আছে, জাস্ট 5 মিনিট লাগবে, দেখে নাও একটু। আচ্ছা, এবার বলো ক্ষতস্থান থেকে আমাদের যদি রক্তক্ষরণ হয়, রক্তচঞ্চলের ধাপ করবে, এবার লিখো হেডিং দাও, রক্তচঞ্চলের ধাপ। রক্তচঞ্চলের ধাপ, তাহলে প্রথম ধাপে কি হয় বলো সবাই? প্রথম ধাপে কি তৈরি হবে জানো? আমাদের রক্তচঞ্চলের প্রথম ধাপে কি তৈরি হবে? দেখো কি তৈরি হবে, অনুচক্রিকার ভাঙন ঘটে। বলো কি বলে, বুঝতে পারলাম না, ভালো বলো। বলছি অনুচক্রিকার ভাঙন ঘটে। হ্যাঁ, তাহলে লিখে নাও প্রথম ধাপ, ফার্স্ট লিখো 1 নম্বর। তাহলে মেইনলি আমাদের রক্তচঞ্চলে বডি থেকে সাহায্য করেছিল আমাদের, বলো অনুচক্রিয়ার কাজ কি ছিল বলো? রক্ত জমাট বাড়ছে। অনুচক্রিয়া এখানে অনুচক্রিয়ার কাজ নিশ্চয়ই থাকবে এখানে। তাহলে আমাদের যে থার্মোপ্লাস্টিন যেটা ছিল, মনে আছে থার্মোপ্লাস্টিন ফ্যাক্টর 3 আছে? এই থার্মোপ্লাস্টিনটা কে কে এ করে বলো, কে নিঃসরণ করে মেইনলি আমাদের বডিতে? অনুচক্রিকা। দেখো আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং ভাঙা অনুচক্রিকা থেকে, ঠিক আছে? ভাঙা অনুচক্রিকা থেকে, আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং ভাঙা অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। কি নির্গত হয়? থ্রম্বোপ্লাস্টিন। এই যে থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হলো, সেই থ্রম্বোপ্লাস্টিনটা কাকে অ্যাক্টিভেট করে জানো? সেই থ্রম্বোপ্লাস্টিনটা অ্যাক্টিভেট করবে প্রোথ্রম্বিনেজ নামক একটা উৎসেচককে। এক উত্তর পর বলো, প্রোথ্রম্বিনেজ নামক একটা উৎসেচককে। সেই থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে,
সেটা কার উপস্থিতিতে প্রথমরিজ নামক একটা এনজাইম গঠন করবে বলো? আমাদের ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি করবে বলো আমাদের? সেটা কি তৈরি করবে? প্রোথ্রম্বিনেজ। কি? প্রোথ্রম্বিনেজ। তাহলে প্রথম ধাপে কি তৈরি হলো বলো? থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে অনুচক্রিকা থেকে নির্গত যে থ্রম্বোপ্লাস্টিন সেটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি তৈরি করলো বলো? প্রোথ্রম্বিনেজ। মনে থাকবে সবাই? হ্যাঁ স্যার। প্রোথ্রম্বিনেজ। এটা হচ্ছে উৎসেচক। এটা হলো প্রথম ধাপ হলো। এবার সেকেন্ড ধাপে কি হয় বলো? মনে আছে আমরা পড়েছিলাম যে রক্ততঞ্চনে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন উৎপন্ন হয়, মনে আছে? আমরা এটা পড়েছিলাম, জাস্ট সবাই জানি এটা। আস্তে এবার বলো, এই যে প্রোথ্রম্বিন উৎপাদন হলো, আমাদের বডিতে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট বা সাধারণ রক্ততঞ্চন বিরোধী পদার্থ কি আছে বলো? পড়েছি আমি অলরেডি, ভালো করে মনে করে দেখো, আমি পড়েছি কিন্তু। থাকে সেটা রক্ত তঞ্চনে আবার ইয়ে করে। একটা পদার্থের নাম বলেছিলাম আমি, স্পেসিফিক নাম বলেছিলাম, যেটা রক্ততঞ্চন বিরোধী সাবস্টেট, যেটা একটা ডাব্লিউবিসি খনন করছিল, মনে আছে? আগের দিনে পড়েছি, ভালো করে মনে করে দেখো। সোডিয়াম সাইট্রেট। না, স্যার হেপারিন। হেপারিন। স্যার হেপারিন। হ্যাঁ, আমি তো পড়াইনি সোডিয়াম সাইট্রেট, আমি পড়েছি কি সোডিয়াম সাইট্রেট দেখো। তাহলে বডিতে সোডিয়াম সাইট্রেট কি তৈরি হবে কোনোদিনও? সোডিয়াম সাইট্রেট তো কেমিক্যাল জিনিস। তো সাধারণ রক্ত তঞ্চন বিরোধী পদার্থ। তাহলে কি বলো, যদি বডিতে যদি হেপারিন থাকে, হেপারিন যদি কাজ করে, তাহলে রক্ত তঞ্চন হবে কি হবে না? ভালো করে ভেবে বলো। রক্ত তঞ্চন বিরোধী পদার্থ, তাহলে বিরোধী পদার্থ মানে কি? রক্ত তঞ্চন হতে সাহায্য করবে না হতে সাহায্য করবে না? সাহায্য করবে। তাহলে বলো, হেপারিনের কাজ করাকে আমাদের বন্ধ করতে হবে না কাজ করাকে চালু রাখতে হবে বলো? চালু রাখতে হবে। ভালো করে ভেবে বলো। হেপারিন রক্ত তঞ্চন হেপারিন চালু রক্ত বন্ধ তঞ্চন রাখতে হবে। ভালো করে শোনো কথাটা। দেখো, হেপারিন করছে কি? রক্ততঞ্চন যেটা হচ্ছে সেটাকে বাধা দিচ্ছে, রক্ততঞ্চন মানে রক্ত জমাট বাঁধতে দিচ্ছে না। আমরা কি করছি বলো? কি করতে চাই আমরা? রক্তকে জমাট বাঁধাতে চাই তো, আমাদের রক্ততঞ্চন করছি তো। তাহলে হেপারিন যদি থাকে তাহলে রক্ত জমাট বাঁধতে দিবে না, তাহলে হেপারিনের কাজ করাকে বন্ধ করতে হবে না কাজ করা থাকবে? বন্ধ করতে হবে। হেপারিনের কাজ করা, বন্ধ করতে হবে। হ্যাঁ, হেপারিনের কাজ করাটা বন্ধ করে কে বলো? প্রোথ্রম্বিনেজ। কে করে? প্রোথ্রম্বিনেজ। বুঝলি কেন? প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়াকে নষ্ট করে। হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে। ওকে, ও যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, প্রথম জিনিস কি করে বলো? তাকে কিসের উপর তৈরি করে? প্রথমে থ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করে। থ্রম্বিনে পরিণত করে। তাহলে বলো, এখানে যদি আমরা লিখি, এদিকে লিখি প্রোথ্রম্বিন, এদিকে যদি আমরা লিখি থ্রম্বিন, তার মাঝখানে কি লিখবো বলো তো? হেপারিন। হেপারিন কোথায়? হেপারিনের তো কাজ ধ্বংস করছি। হেপারিন থাকলে তো হবেই না। হেপারিন থাকলে এটা কোনদিন হবে? প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন কোনদিন হবে না। হেপারিনকে আগে বন্ধ করতে হবে, হেপারিনের কাজ করা বন্ধ করতে হবে। প্রথম মিনিট এটা কাজ করছে এখানে প্রোথ্রম্বিনেজ। সেই প্রোথ্রম্বিনেজটাই হেপারিন বডিতে যেটা আছে এটার ক্রিয়াকে ধ্বংস করে দেয়, সেই জন্য রক্ততঞ্চন হয়। ঠিক আছে, এখানেও কিন্তু ক্যালসিয়াম আয়ন লাগে, ক্যালসিয়াম আয়ন এখানেও লাগে, ক্যালসিয়াম আয়ন সব জায়গাতে লাগে। এবার হচ্ছে স্টেপ 3, তৃতীয় ধাপ।
এটা গেল প্রথম ধাপ, এটা গেল দ্বিতীয় ধাপ। এটা 3 নম্বরের তৃতীয় ধাপ। লাস্ট ধাপ। বলো তৃতীয় ধাপে কি হয়? যে থ্রম্বিনটা উৎপন্ন হলো সেই থ্রম্বিনটা কি করবে বলো? আমাদের ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তর করবে। তো লিখে নাও। দ্বিতীয় ধাপটা আর একটু দেখি। থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তর করে। তাহলে আমরা এদিকে লিখি আবার, কি লিখবো বলো? এদিকে লিখি ফাইব্রিনোজেন, এদিকে লিখি ফাইব্রিন। তাহলে মাঝখানে কি লিখবো বলো সবাই? থ্রম্বিন। আর ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন সব জায়গাতে লাগবে, ঠিক আছে? বলো ঠিক আছে সবার এটা? বলো 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 বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে যদি বলে রক্তের যে ক্লটটা বা রক্তের যে জমাট বাঁধা অংশ সেটাকে আমরা কি বলবো? কোনটা অংশ রক্তের জমাট বাঁধা অংশ? এটাই তো না? সেটা কি তৈরি হচ্ছে? ফাইব্রিনটা তৈরি হচ্ছে না? ফাইব্রিন। এটা হচ্ছে রক্তের জমাট বাঁধা অংশ। মনে হতে পারে। আর তোমাদের বলার মতো কি আছে? জাস্ট এক দুটো পয়েন্ট লিখে নাও, তারপর শেষ ক্লাস হচ্ছে। এখানে লিখে নাও রক্তচঞ্চল শেষ কিন্তু, ঠিক আছে? ফাইব্রিন তৈরি হয়ে গেল মানে রক্ত জমাট বেঁধে গেল, ঠিক আছে? এবার লিখো নেক্সট রক্তচঞ্চল বিরোধী পদার্থ। তাহলে বলো রক্তচঞ্চল বিরোধী পদার্থ, আমরা ন্যাচারাল রক্তচঞ্চল বিরোধী পদার্থ কি ছিল বলো আমাদের বডিতে আগে থেকে? হেপারিন। 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 আর একটা যেটা আমাদের বডিতে যেটা কাজে দেয় সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট। বডিতে থাকে না কিন্তু, ওটা ওটা কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে? লিখে নাও। রক্তচঞ্চল বিরোধী পদার্থ, তাহলে সেটাকে ইংরেজিতে কি বলা হয় না? তাহলে যারা রক্ত তঞ্চন করে তাদের কি বলবো বলো? রক্ত তঞ্চনকে কি বলছিলাম? কোয়াগুলেশন বলছিলাম, ব্লাড কোয়াগুলেশন। তাহলে রক্ত তঞ্চন যারা করায় করায় তাদের কি বলবো? কোয়াগুলেন্ট। আর আমাদের রক্ত তঞ্চন বিরোধী যেটা বলে সেটাকে বলা হয় বলো? অ্যান্টি কোয়াগুলেন্ট। বিরোধী মানে অ্যান্টি। তাহলে রক্ত তঞ্চন বিরোধী পদার্থ সবাই একটু লিখে নাও।
লিখে নাও একটু সবাই। ব্লাড ব্যাংকে যে ব্লাড থাকে না, বলো ব্লাড ব্যাংকে ব্লাড থাকে তো, আমাদের একটা ব্লাড ডোনেট করলাম, এখন রক্ত বললাম তো, তো রক্ত ডোনেট করার পর রক্ত কিছু থাকে বলো, একটা ব্যাগে থাকে তো, দেখেছো রক্তের ব্যাগ? হ্যাঁ তাহলে সেই রক্তের ব্যাগ যেগুলো থাকে, সেই রক্তের ব্যাগ গুলো যদি বেশি দিন রাখা যায়, তাহলে রক্ত কি জমাট বাঁধবে না নিজে নিজে, বলো? থাকবে। সেই রক্ত জমাট বাঁধার জন্য, রক্তের জমাট না বাঁধে সেই রক্তের মধ্যে কি মিশানো হয় বলো? সোডিয়াম সাইট্রেট। তো লিখে নাও ব্লাড ব্যাংকে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট নামক রক্ত তঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয়। মনে থাকবে সবার? ব্লাড ব্যাংকে কি ইউজ করা হয় বলো, রক্তের জমাট না বাঁধে? সোডিয়াম সাইট্রেট। ব্যাস, স্যার আজকের মতো এটুকুই থাক। আর স্যার আচ্ছা, এইটুকু না লেখাবেন? আরেকটা লাস্ট একটা লাইন লিখে নাও, ভিটামিন কে এর কাজ লিখে নাও, ঠিক আছে? ভিটামিন কে কি করে জানো? ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য। লিখে নাও, ভিটামিন কে এর একটু কাজ লিখে নাও সবাই। এখানে একটা পয়েন্ট করে লিখে নাও, জাস্ট একটা। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, ঠিক আছে? তাহলে বলো, ভিটামিন কে এর যদি অভাব দেখা যায়, তাহলে বল রক্ত তঞ্চন ব্যাহত হবে তো, হবে না? ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করছে, তাই না? ভিটামিন কে রক্ত সঞ্চালনে সাহায্য করছে, তাহলে ভিটামিন কে এর অভাব হলে রক্ত সঞ্চালন ব্যাহত হবে না ভালো হবে? ব্যাহত হবে। লিখে নাও, ভিটামিন কে এর অভাবে রক্ত সঞ্চালন ব্যাহত হবে। ব্যাস, আজকের মতো এটুকু থাকবে। রক্ত সঞ্চালন। বলো। আমরা জানি যে অক্সিজেনের সংস্পর্শে আসলে রক্ত জমাট বাঁধে, তো আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না? অক্সিজেন যে নিই আমরা। বলো 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 বলো। আমরা জানি যে অক্সিজেনের সংস্পর্শে রক্ত আসলে রক্ত জমাট বাঁধে। কার সংস্পর্শে আছে? অক্সিজেনের সংস্পর্শে। অক্সিজেনের সংস্পর্শে আসলে রক্ত জমাট বাঁধে, কি বলে বুঝতে পারলাম না, বলো আর বলো আর বলো। অক্সিজেনের সংস্পর্শে আসলে রক্ত জমাট বাঁধে কিনা? হ্যাঁ, তো কি হচ্ছে, অক্সিজেনের সংস্পর্শে রক্ত তো জমাট বাঁধে? হ্যাঁ, আমরা যে তাহলে অক্সিজেন নিই, তো আমাদের শরীরে কোনোভাবে কি রক্ত জমাট বাঁধে না? অক্সিজেনের সংস্পর্শে আসলে রক্ত জমাট বাঁধে কোথায় লিখে আছে? কোথায় জানি পড়েছো? না। না না, অক্সিজেনের সংস্পর্শে রক্ত জমাট বাঁধে এরকম কোনো শুনি আমি। তোমরা শুনেছো কেউ বাকিরা অক্সিজেনের সংস্পর্শে রক্ত জমাট বাঁধে? তাহলে তো বডিতে তাহলে, হ্যাঁ বলো, তাহলে তো বডিতে অক্সিজেন পরিবহনই হবে না, বলো? আমাদের বডিতে অক্সিজেন কে পরিবহন করে? আরবিসি পরিবহন করে তো। আমাদের বডিতে অক্সিজেনের পরিবহন কার দ্বারা ঘটে? আরবিসি দ্বারা কোনো পরিবহন ঘটে না, বলো সবাই? তাহলে যদি যদি অক্সিজেনের সংস্পর্শে যদি রক্ত জমাটে বেঁধে যেত, তাহলে আরবিসি বাঁধতো না, বলো? কারণ আরবিসি প্রবাহিত করতে পারতো না। কোথায় ঠিক আছে অক্সিজেনের সংস্পর্শে রক্তের জমাট বাঁধে? আমি তো জানি না, এটা কোথাও শুনিনি।
শুনছিলাম তাই জিজ্ঞেস করলাম। হবে হয়তো, তাহলে তুমি হয়তো বুঝতে ভুল করেছো কোথাও একটা। ঠিক আছে, তো এইটুকুই থাকবে আজকের জন্য। বলো আজকে পড়াতে কার কোনো বুঝতে অসুবিধা? স্যার ঠিক আছে, বুঝেছি। বুঝছে? বাকিরা সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? ক্লাসটা হ্যাঁ স্যার। রেকর্ডিং থেকে দেখে নিয়ে তোমাদের টাইম লেট পড়িয়েছি ভালো করে। আর এবিওটা ভালো করে বুঝে নেবে রেকর্ডিং থেকে। যারা যারা বুঝতে পারোনি, যদি একটু না বুঝতে পারো, রেকর্ডিংটা বারবার দেখবে বুঝে যাবে। আমি ভালো করে টাইম নিয়ে বুঝিয়েছি। ওকে, চলো তাহলে আজকের মতো এখানে থাক।